আমার বয়স যে সময় 4 থেকে 5 বছর বয়স, সেই সময় আমার বাবা আমার আমার একটা বড় ভাই আর আমার একটা বড় বোনের বিয়ে দেওয়ার পরে আমার বাবা আরেকটা বিয়ে করে আমাদের জেলা থেকে অন্য একটা জেলায় যা বাড়ি করে। আচ্ছা। বাড়ি করে আর সেই সময় আমরা খুব ভেঙে পড়ি। আমার মা আসলে আমাদের রোজগার করার মতো কেউ ছিল না আমাদের। মানে আপনার যখন বাবা বিয়ে করছে তখন আপনি বয়স কত আপনার? আমার বয়স 5 থেকে 6 বছর হবে। 5 থেকে 6। আপনি বুঝতেন বিষয়টা যে এরকম একটা প্রবলেম হচ্ছে? আমি ওইরকম ভাবে বুঝি না। বোঝে নাই। আচ্ছা, আপনি সবার বড় ছিলেন? না, আমার বড় একটা ভাই ছিল, আছে এখনো। মানে আপনারা 2 ভাই ছিলেন? জি। আপনার মাকে উনি ছেড়ে দিচ্ছিলেন নাকি মাকে রেখে আরেকটা বিয়ে করছেন? মাকে রেখে আরেকটা বিয়ে করছে। ওকে, তারপর? তারপরে আমার বড় ভাই মানুষের হোটেলে কাজ করে 25 টাকা দিন। ওই সময়টাতে? জি। ওকে। আমার মানুষের হোটেলে 25 টাকা দিন কাজ করে আমাদের খাওয়ায়। তো তারপরে 6 থেকে 7 মাস পর আমার বাপের একটা খোঁজ আসে, মানে আমরা অনেকদিন যাবত আমার বাবার খোঁজ পাই না। তো 6 থেকে 7 মাস পরে আমার বাবার আমরা খোঁজ পাই যে উনি দিনাজপুর জেলার একটা থানায় থাকে, ঘোড়াঘাট থানায় থাকে। তো আমরা খোঁজ পাই যে আমার বাবা ওই জায়গায় থাকে। তো তারপর আমার মা ওই জায়গায়, আমার একটা ছোটো ভাই, আমার মার গর্ভে সে একটা বাচ্চা ছিল, মানে আমার ছোটো ভাই আর কি এখন যে আছে, ওরা নিয়ে আমি আমার বড় ভাই আমার সবাই মিলে, আমার পরিবার সবাই মিলে আমরা যাই আমার বাবার কাছে। যা দেখি আমার বাবা ওই জায়গায় একটা মেয়ের এনে ঘর সংসার শুরু করছে এবং আমার সৎ মা প্রেগনেন্ট। তো সেই অবস্থায় সেই দিন সারাদিন থাকলাম আমার বাবার কাছে। তো রাত্রেবেলা আমার বাপের বড় ভাই ছিল আমার বড় আব্বু সব কিছু ওই জায়গায় গেল, তারপরে মীমাংসা করলো যে দেখ তুই তো একটা ভুল করে ছাড়ছিস, তো এখন তুই 2 পক্ষে খরচ দিবি, ওই পাশেও খরচ দিবি, এ পাশে খরচ দিবি, দিয়ে স্বল্প লোক মানুষ কর। তো আমার বাবা তখন বলে যে আমি তো একলা কাজ করে এরকম করতে পারবো না। তো আমার যে বড় ভাই আছে ফরিদুল, তো বলে যে ওর বড় ভাই আমার সাথে কাজ করবে, আমার বড় ছেলে আমার সাথে কাজ করে আমার 2 বাপরে সংসার চালামো আর কি, এভাবে সংসার চালায়। তো আমার বড় ভাই সেই সময় আমার বাবার সাথে আমার বাবা মিস্ত্রি কাজ করে, মানে টিনের ঘরের কাজ করে। তো আমার বড় ভাই আমার বাবার সাথে টিনের ঘরের কাজ করা শুরু করে। প্রতি 7 দিন পর পর বৃহস্পতিবার করে রাত্রে আসে, শুক্রবার করে আমার ভাই আমাদের খরচ দিয়া চলে যায়। তো তারপরে আমি একটা মেয়ের সাথে আমাদের একই এলাকায় বাড়ি, একটা মেয়ের সাথে আমি বড় হই। যখন সময় আমি মানে মেয়েটার সাথে বড় হন বলতে কি, মানে মেয়েটা আপনার বান্ধবী ছিল, মানে খেলার পার্টি ছিল, সহপাঠী ছিল, এরকম কোনো কিছু? পাশাপাশি কিন্তু আমরা একই স্কুলে পড়তাম। একই স্কুলে পড়তেন? কোন ক্লাসে পড়তেন ওই সময়টাতে? আমি যে সময় ক্লাস 3-তে। ক্লাস 3 গল্প বলছেন? তো ক্লাস 3-তে সেই সময় আর কি আমি বুঝি যে আসলে ওর সাথে ওর আমার সবসময় দেখতে মন চাই শুধু। আচ্ছা। তো আমি ওর জন্য আমি ক্লাস 3-তে ছিলাম, ও ছিল 2-তে। আচ্ছা। তো ওর আমার দেখতে মন চাই। তো প্রাইমারি স্কুল, তো আমার ক্লাস শুরু 12টা থেকে, আর ওর ক্লাস মানে ওর ছুটি হচ্ছে 11:30টার দিকে। তো এই জন্য আমি ফাইনাল পরীক্ষা ক্লাস 3-তে ফাইনাল পরীক্ষা দিই না, না দেওয়াতে ওই ক্লাস 3-তে ওঠে, আমি আবারও ক্লাস 3-তেই থাকি। মানে ও আগে যায়, আপনি হ্যাঁ, আমি 1 বছর গ্যাপ দিই। 1 বছর গ্যাপ দেওয়ার পরে তো ক্লাস 3-তে ওঠে। তারপরে ওরা আমি দেখি আমার ধ্যান, মানে সব কিছু শুধু ওই, আর অন্য কিছুই না। আমার মা আমার বড় ভাই কিন্তু অনেক কষ্ট করে যে আমার বড় লেখাপড়া করানোর জন্য, কিন্তু আসলে আমার ওইভাবে লেখাপড়া হয় না, আমি শুধু ওরে নিয়ে পাগল। তো আমি ক্লাস 1 বছর যাওয়ার পরে আমি যখন সময় ক্লাস 4 উঠলাম, ওই ক্লাস 4 উঠলো। তো আমি একসময় বললাম যে তোমার আমার খুব ভালো লাগে, তোমার আমি ভালোবাসি। তো বলে না, আমরা ভালোবাসা হবে না, তোমার বাবা এরকম, তোমার ফ্যামিলিটা এরকম, আমাদের দ্বারা এই ধরনের। পড়ে ওঠার পরে আপনি এই ধরনের কথা বললেন ওকে? জি। আচ্ছা। তো ও আমার বললো যে না, আসলে আমাদের এই ধরনের কোনো সম্পর্ক হবে না, আমাদের যদি একটি সাথে তার মধ্যে তোমার বাবা 2 বিয়ে করছে, এই সম্পর্কটা কখনো কেউ মানবে না। তো তুমি লেখাপড়া করো, আমরা খুব ভালো বন্ধু হিসেবে থাকবো। তো আমরা বন্ধু হিসেবে থাকি। যে সময় ক্লাস 5-এ আমরা পিএইচডি পরীক্ষা দিই, তারপর আমরা বলে যে না তুমি সত্যি আমরা ভালোবাসো, আমি তোমার ভালোবাসি। আমার ক্লাস 5-এ পিএইচডি পরীক্ষা দেওয়ার পরে আমরা হাই স্কুলে ভর্তি হওয়ার জন্য রেডি হই জানুয়ারি মাসে। তো ও একটা হাই স্কুলে ভর্তি হয়, আমরা বলে যে তুমি অন্য একটা হাই স্কুলে ভর্তি হও। তো আমি বললাম যে কি জন্য অন্য স্কুলে, আমি হাই স্কুলে ভর্তি হবো, তোমার সাথে তোমার ভালো লাগে না কিছু? তোমরা বলে যে না, এইভাবে তো লেখাপড়া হবে না, দুজনের একজন তুমি অন্য একটা স্কুলে ভর্তি, আমি একটা অন্য স্কুলে ভর্তি হই। তো আমি অন্য একটা স্কুলে ভর্তি হই, অন্য একটা স্কুলে ভর্তি হওয়ার পরে আমি ক্লাস খুব একটা করতে পারি না, মানে স্কুলে যাই ওরা দেখার জন্য, আবার মনে করেন ক্লাস ফাঁকি দিয়ে ওর স্কুলে চলে আসি। ক্লাস ফাঁকি দিয়ে ওর স্কুলে চলে আসি, ওরে দেখি। তারপরে এরকম করে 4-5 মাস যাওয়ার পরে আসলে গ্রামের সবাই জানা গেছে যে এরকম ওরা অনেক ছোটো মানুষ, তারপর ওরা সম্পর্ক করে। সম্পর্ক করে এখন এইভাবে 1 বছর চলে গেল। তো 1 বছরের মধ্যে আমার ক্লাস 6 আমার পড়াশোনা হইলো না সেইভাবে আর। আচ্ছা। মানে একবার আমি বাপের কাছে যাই, একবার মার কাছে থাকি, এরকম। ওই মেয়ে আমার কিছু ভালো লাগে না। তো ওই মেয়ে আমার যখন আমি ক্লাস 7-এ উঠলাম ওই স্কুলে, তখন ও আমার বলে দেখো আমাদের সম্পর্কে এভাবে কেউ মানবে না, তুমি ঢাকায় যাও, ঢাকায় অন্য চাকরি করে তুমি একটু টাকা পয়সা করো, তাহলে আমার বাবা মা তোমাকে বিয়ে দিতে পারে। আচ্ছা। আমি এমন বলছি যে বিয়ে দিতে পারে আমি বুঝি না, তুমি আমার হইবে কিনা তাই, তুমি না হলে তা মরে যাবো। আমার 2 জনের কথা তো এরকম ছিল।
তো তারপরে ও আমার ঢাকায় আমরা বলে যে হ্যাঁ তুমি ঢাকায় যাও। তারপরে আমি হচ্ছে আমার মার কিছু টাকা চুরি করে ঢাকায় চলে আসি। বয়স কত তখন আপনার? আমার বয়স সে সময় 7 পরীক্ষা দিছি, 13 বছর। 12 থেকে 13 বছর। হ্যাঁ আপনি ঢাকায় চলে আসলেন কিসের জন্য? কিছু করবেন ঢাকায় এসে? হ্যাঁ, ঢাকায় এসে আমি টাকা কামাই করবো জানি। তারপরে ওর বাবা- ওকে বিয়ে শাদী করবেন? হ্যাঁ। এর আগে কখনো ঢাকায় এসেছেন? না। আচ্ছা ঠিক আছে, তারপর? তো আমি ঢাকায় আসি। ঢাকায় আসার পরে আমি গাজীপুর চৌরাস্তায় আসি। আসার পরে কোনো কাজ কাম কিছু পাই না। মানে আমি কারোর চিনিও না, কিছুই না। আমি গাজীপুর ঢাকা শহর চিনি না কখনো। জি। তো আমি একদিন রাস্তায় ছিলাম। রাস্তায় থাকার পরে এখন দেখি যে হচ্ছে আমার বাপ দাদা তো মনে করেন মিস্ত্রি কাজ করতো। তো আমি হচ্ছে ওই কাজ করার মানে দেখি যে মানে রাস্তার বাতায় হচ্ছে মানুষ হচ্ছে কাজ করতেছে, মিস্ত্রি কাজ করতেছে। জি। তো আমি একজনকে বলছি যে মামা আমার একটু কাজ দিবেন, আমি বড় লোক হবার চাই। ডিরেক্টলি হয়ে বলছেন? হ্যাঁ, আমি এভাবে বলছি যে আমি বড় লোক হবার চাই, আমার অনেক টাকা দরকার, আপনি আমার একটু কাজ দেন, আমি অনেক ঢাকা থেকে অনেক বড় লোক হম। তো তারপরে ওই দেখছি যে আমার হাত পায়ে গা পায়ে ময়লা, তারপরে অনেক ক্লান্ত, আমি সারা রাত গাড়ি পেতে ছিলাম, তারপরে এক রাত রাস্তায় ছিলাম। তো ওই লোক আমার হচ্ছে ওই লোকের বাড়ি হচ্ছে বরিশালে। তো ওই লোক আমার একটা কাজ দেয়, কয় যে তুই এই জায়গায় খাবি থাকবি, তুই কি সমস্যা আমার রাত্রিবেলা বলবি, কাজে সারাদিন কাজ কর। তো আমি গোসল টুসল করে কাজ কাম শুরু করি। তো রাত্রেবেলা মামার কাছে ওই মামা করে বললাম ওই লোকরে। তো মামা বলে যে হ্যাঁ এখন বল তুই তোর কাহিনী। তো আমি সবকিছু খুলে বলি যে মামা এরকম এরকম একটা মেয়ের জন্য এইভাবে আসছি আর কি আমি। আচ্ছা। তো আসছি কয় দেখ এইভাবে তুই আসছিস, তোর মা এখন গ্রামে এইভাবে কষ্ট করে থাকে, তোর বড় ভাই এইভাবে কষ্ট করে, তোর একটা ছোট ভাই আছে, এরকম করে ঠিক হবে না, তুই আমার সাথে থাক, কাজ কাম কর, তুই এমনি টাকা পয়সা হইতে পারবি, আল্লাহ ভরসা ইনশাল্লাহ, আমি তোর পাশে আছি সবসময়। তো আমি তারপর মামার সাথে 6 মাস কাজ করি। 6 মাস কাজ পরে রোজার ঈদ আসে। আচ্ছা। তো আমি আসলে দেখি যে আসলে সবাই ঈদে বাড়ি যাচ্ছে, কিন্তু আমার আসলে এভাবে বাড়ি যাওয়া হয় না। কিন্তু এমন আমার সবাই জানা গেছে যে আমি ঢাকায় থাকি, মানে এলাকার কিছু লোক যে জায়গায় ছিল আমি জানি না। তো হঠাৎ 1-2 দিন পর একজনের সাথে দেখা হয়। তো ওইভাবে আমার মা বাবাকে জানা গেছে, মা বড় ভাই জানা গেছে যে আমি ঢাকায় থাকি। তো ওরা জন্য আর আমার করেনি, ওই অগ্রে থেকে খোঁজখবর নেয় আর কি, আমার এলাকার খোঁজখবর নেয়। আচ্ছা। তো নেওয়ার পরে এখন আমি ওই জায়গায় থাকি। তো ঈদের সবাই বাড়িতে যাই, কিন্তু আমার বাড়িতে যাওয়া হয় না ওই মেয়ের জন্য। তোরা আমি মেসেজ দিই, সেই সময় একটা মেসেজ বুঝি বাটামাল ফোনে, তোরা মেসেজ দিই, কিন্তু ওই মেসেজের কোনো অ্যান্সার দেয় না। এই মেসেজটা আপনি ও তো ফোন ইউজ করেন, আপনি কাকে দিলেন? না, ওর বাবার ফোন ছিল। বাবার ফোনে এই মেসেজ পাঠাইছেন? হ্যাঁ। তো এটা কেমন একটা বিষয় হয়ে গেল না? যাই হোক, তারপর? মানে ওর বাবার ফোন তো আমরা আগে স্কুলে থাকতে চুরি করে কথা বলছি। আচ্ছা, কিন্তু মেসেজ পাঠাইলে তোর বাবা দেখে ফেলার সম্ভাবনা আছে না? তোর বাবা তো এই ধরনের কিছু বুঝে না। ও আচ্ছা আচ্ছা। তোর বাবা কিছু বুঝে না, শুধু ওইটা আমার মজা আর ওর মজা। আচ্ছা, ওর আর কোনো বোন টোন ভাই ছিল না? হ্যাঁ, ওনার একটা বড় ভাই ছিল, ও হচ্ছে এখনো গাউছিয়া থাকে ঢাকায়। তো ও বুঝবে না বিষয়টা? ও দেখে না, উনি তো মনে হয় অনেক আগে ঢাকাতেই ঢাকায় আছে। থাকে। হ্যাঁ, হ্যাঁ। মানে ও শুধু একাই বাড়িতে, আচ্ছা। আর কেউ নাই। আচ্ছা। তো ওর আমি মেসেজ দেয়, ওগুলো অ্যান্সার দেয় না। পরে আমি ঈদে বাড়িতে এটা যাই। ঢাকাতে আসার কতদিন পরে ঘটনা এটা? 6 মাস পর। 6 মাস আপনি বাড়িতে জানি নাই? না, 6 মাস আমি বাড়িতে জানি, শুধু এলাকার লোকের সাথে কথা কি বলছি। করতেন আপনি ওই সময়টাতে, ওই 6 মাস ঢাকাতে? আমি ওই সময় মিস্ত্রির কাজ করতাম, ওই যে মামার সাথে কয় টাকা পরিচিত। পেতেন? আমার ওই সময় মামা কোনো টাকা পয়সা কিছু দেয় নাই, আমার খাওয়া আছে ঠাওয়া আছে। শুধু শিখতেছেন, লেখাপড়া ছেড়ে এখানে চলে আসছেন? হ্যাঁ, লেখাপড়া ছেড়ে চলে আসছি, শিখতেছি। এখন টাকা পয়সা কিছু মামা দেয় নেই, 6 মাসে কোনো টাকা পয়সা দেয় নেই। এখন ঈদের মধ্যে আমার কাপড় চুপি কিনে দিচ্ছে, তাও হচ্ছে আমার ফ্যামিলি সবার কাপড় চুপি কিনে দিচ্ছে। আমি তো বাড়িতে যাবো না। তো এখন আমরা জোর করে কই, দেখ আমিও তো অনেকদিন ধরে বরিশাল থেকে আসছি, তোর মামিরা আসবে ঈদে, তুই বাড়িতে যা, কি সমস্যা হলে তুই আমার কাছে আবার চলে আসবি, কোনো সমস্যা নেই। তো মামা আমার ফ্যামিলি সবার কথা শোনার পরে কাপড় চুপড় কিনে, কেনার পরে আমার 12,000 টাকা দেয়। আচ্ছা। 6 মাস আমার 12,000 টাকা দেয়। আমার খাওয়া আছে, সব কিছু করছে মামা, আমার খুব যত্ন করছে আর কি। 12,000 টাকা দেয়, দিয়ে বলে যে তুই বাড়িতে যাবি, যায়া তুই হচ্ছে তোর মা বাবার এনে দিবি, তো তোর যে আবার এরকম মনে হয় তুই চলে আসবি। তো আমি 6 মাস পরে আবার যাই বাড়িতে যাওয়ার পর আবার ওই মেয়েরে দেখতে যাই। ওর সাথে আমার কিন্তু এর মধ্যে কোনো কন্ট্যাক্ট ছিল না। আবার ওই মেয়েরে দেখতে যাই, আমি ওর জন্য পাগল। তো ওরে দেখতে যাই, তো আসলে ক্লাস 7-এ ক্লাস 8-এ উঠে গেছে সেই সময়, ক্লাস 8-এ উঠে গেছে। তো সেই সময় আমি আবার মনে করেন যাই আর আসলাম না ঢাকাতে, আর আসলাম না ঈদের পর ঢাকাতে না এসে। এখন আমি হচ্ছে আমার বাপের সাথে মিস্ত্রি কাজ করা শুরু করলাম, আমার বড় ভাইয়ের মতো বাবার সাথে মিস্ত্রি কাজ করা শুরু করলাম। শুরু করার পরে এখন ওই মেয়ে, এখন আমি স্কুলে মানে কাজে যাওয়ার ফাঁকে দেয় ওর সাথে দেখা করি, কারণ আমার বাবা আর আমার কিছু বলে না, আমার টাকা পয়সা খুব ভালোই দেয়, আমার বাবা খরচা হইতে ভালোই দেয় আমাদের, তো দেয়। এখন ক্লাস 8-এ যখন উঠলো, ওই যখন মার্চ মাসে পরীক্ষা ওদের স্কুলে, তো ওরা আমি কিছু গিফট করি, তো আমার বলে দেখো তোমার তো আমি যেটা বললাম তুমি তো এটা করলো না, আমাদের কন্ট্যাক্ট না, এটা কি এসে আমরা তো কখনোই আমাদের দুইজনকে আলাদা করতে পারবে না, কেউ আলাদা করতে পারবে না। তুমি যদি কিছু টাকা করো তাহলে আসলে আমাদের দুইজনের ফ্যামিলি থেকে মানবে, তাছাড়া তো তোমাদের ফ্যামিলিকে কখনোই আমার বাবা মানবে না, যেহেতু তোমার বাবা 2 বিয়ে করছে, তোমাদের কোনো টাকা পয়সা নেই, কেউ কখনো মানবে না। আমি বলছি আচ্ছা ঠিক আছে, আমি কি করবো তুমি আমার বলো, তুমি যেটা করবে আমি এটাই করবো, তুমি যেটা বলবে আমি এটাই করবো, তুমি বলো। তো আমরা বললো যে তুমি ঢাকায় যাও, ঢাকায় যা কিছু টাকা পয়সা করো, দেখো তো আমার ভাইয়া কত শুরু থেকে ঢাকায় থাকে,
ঢাকা থেকে টাকা পয়সা কামাই করে আমার ফ্যামিলিকে দেয়, তুমি ধরুন কিছু করতে পারো না, তাহলে আমাদের দুজনকে সবাই মানবে। তো তারপর আমার আলো নামের একটা ফ্রেন্ড ছিল, ও আমার বলে যে দোস্ত তুই সত্যিই ঢাকায় যা, ঢাকায় গেলে তোর আরও সম্পর্কটা ভালো হবে। তো আমি ঢাকায় আসি, ঢাকায় সে সময় আসতে চাইলাম, পরে আমার মা বলে যে আমরাও যাবো, তোর বাবা এরকম ঠিক মতো খরচ পাতি দেয় না, ওই দিকে আমাদের হয় না, তো আমরাও যাবো। তো আমার মা, আমি এবং আমার ছোটো ভাই, বড় ভাই সবাই একসাথে ঢাকায় চলে আসি, আবার ওদেরকে নিয়ে আমি ঢাকায় চলে আসি। আচ্ছা, ঢাকায় চলে আসার পরে তো একজন কিউসির সাথে, বাইং কিউসির সাথে আমার পরিচিত হয়, যে ওই দোকানে আমি যে সময় কাজ করি, কিউসির সাথে একটা রেস্টুরেন্টে প্রতিদিন চা খায়। আচ্ছা, তো আমি আবার ওই রেস্টুরেন্টে লাঞ্চ করার জন্য যাই, তো ওই কিউসির সাথে আমার পরিচিত, তো কিউসির সাথে আমি স্বাধীন করতে কিউসি মানে যে গার্মেন্টসের যে কিউসি, বাইং কিউসি, হ্যাঁ। তো ওনার সাথে পরিচিত হয়, তো উনি আমার বলে যে তুই এগুলো কাম করস কে, তুই তো গার্মেন্টস চাকরি করতে পারস। তুই বললাম যে স্যার আমারও চাকরি দিবি, আমি ছোটো মানুষ, গার্মেন্টসের সামনে এগুলো তো মানুষ নেয় না, কয় তোর চাকরি দেবো আমি, পাগল ভয় করস কে। আচ্ছা, তো তুই কালকে হচ্ছে স্কোয়ার গার্মেন্টসের সামনে যাবি, দেখবি আমি আসবো, আসার পর আমি তোর অন্য একটা গার্মেন্টসের সামনে নিয়ে যাবো। তো আমি তারপর আমি হচ্ছে সেই সময় কিন্তু আমার মারে ভাইরে নিয়ে যাচ্ছি ঢাকায়। আচ্ছা, তো আমার মা চাকরির জন্য ঘুরে, আমার মার শুধু চাকরি হয়, বড় ভাইয়ের এখন চাকরি হয় না। তো আমি ওই মানে পরের দিনে সকালবেলা মামারে বললাম যে মামা আমি তো আজকে গার্মেন্টসের সামনে যাবো, কইকে বললাম যে মামা ওই যে আমার ভাই স্যার বলছে চাকরি নিয়ে দিবি আমার গার্মেন্টসে, না জানি কত টাকা বেতন পাবো, আমি চাকরি করবো। আচ্ছা ঠিক আছে যা, তোর মামার সবসময় মনে রাখবি, তোর মামা সবসময় তোর পাশে আছে। তো তারপর ওই লোক আমারে সকালবেলা আমি যখন দেখা করি আগে, এখন ওই লোক অফিসে হচ্ছে 11টার সময়, আমি 11টার মধ্যে গেটে দাঁড়ায় থাকি, 11টার মধ্যে গেটে দাঁড়ায় থাকি, ওই লোক আমার 11টা বাজে ডাকে নিয়ে আসে, দেখে গেটে যে আমি দাঁড়ায় আছি, উনি গাড়ি থেকে নামে, গাড়ি থেকে নামে না, গাড়ি থেকে নামার পর দাঁড়ায় আসো, হ্যাঁ স্যার দাঁড়ায় আছি। তো উনি আমার পরে গার্মেন্টসের মধ্যে না যায় একটা চাকরি দেয়, 3033 টাকা বেতন দেয়, আমার চাকরি দেয়। তো ওনার কাছে থাকি আমি 1 বছরের মতো। আচ্ছা, 1 বছরের মধ্যে উনি আমার বেতন করে দিল 7,800 টাকা। আচ্ছা, 7,800 টাকা করতে, এর মধ্যে ওই মেয়ের সাথে আমার মেসেজ আবার কথা শুরু হইলো, কথা শুরু হলো। এখন আবারও ওই রোজার ঈদ, ও আমার এখন একদিন বলে যে দেখো আমার বিয়ে ঠিক হয়েছে। আমার বিয়ে ঠিক হয়েছে আমি বুঝলাম না, ও জিএসসির পরে বিয়ে ঠিক হয়েছে, পরীক্ষার রেজাল্ট দিলে বিয়ে দিয়ে দেবে, এটাও বলেছে। হ্যাঁ। তো বলছে, তো তারপর আমি কইছি যে এই যে আমি কি করবো কও, তুমি আমার যেটা করবো আমি এটাই করবো, তুমি আমার যেটা করতেছো আমি এটাই করতেছি, তারপরে যদি তুমি এরকম করো তাহলে তো আমার জীবন নষ্ট হয়ে যাবে। তো ওর আমি রোজার ঈদে বাড়িতে গেলাম, ওর আম্মুগের সবাই নিয়ে, বাড়িতে যাওয়ার পরে দেখি ওর বাড়িতে অনুষ্ঠান, ওর বিয়ে। তো আমি খুব একটা বাড়িতে থাকি না, তো সে সময় আমাদের বাড়ির আশেপাশে কিছু ছেলেবেলে থাকে যারা হচ্ছে ঘুমের ট্যাবলেট খায়, তো ওই ঘুমের ট্যাবলেটগুলো আছে, তো আমার এলাকার পাশে হচ্ছে ছেলেগুলো ওগুলো খায়, নেশা করে, আর আমি ওসব বুঝি না। তো আমি আসলে ওর বিষয়ে আমার খুব খারাপ লাগছে, মানে আমার কেমন জানি লাগতেছে, আমি যেন মরে যাবো এইরকম আমার পরিস্থিতি। তো আমি হচ্ছে একজনকে বলি যে ভাই আমার কিছু কর, আমার মায়েরা ফেলাতি, তাছাড়া তো আমি বাঁচব না, অক্সরে আমি বাঁচব না। পরে ওই আমার কিছু ঘুমের ট্যাবলেট দেয়, তো আমি ঘুমের ট্যাবলেট খাই। এখন খাওয়ার পরে দেখি যে হচ্ছে মানে ঈদের দিন, আমি ঈদের আগের দিন রাতের বেলা খাইছি, তো দেখি যে হচ্ছে ঈদের পরের দিন সকালবেলা আমি ঘুম থেকে উঠছি, আমার বাড়িতে সবাই কান্দাকাটি, ঈদ তর্কে করেন ওইভাবে করে নাই, কান্দাকাটি। তো ঈদের একদিন পরে আমি ওইভাবে উঠলাম, দেখি আমার শরীরে স্যালাইন, তারপর আমার অন্য জায়গায় মানে স্যালাইন আছে, গোপনীয় জায়গায় স্যালাইন আছে। তো দেখ ওর এখন গায়ে হলুদ সেদিন, আর বিয়ের পর দিন গায়ে হলুদ। আচ্ছা, তো ওর গায়ে হলুদ তো আমি সহ্য করতে পারবো না। তো আমার একটা ফ্রেন্ড আছে, ও আমার যাবে না, ওই ফ্রেন্ড আছে, ও আমার বললো চল ঢাকায় যাই গে। আমার ওখানে কান্নাকাটি করলাম, ওই বলে যে তাকে এভাবে জীবন নষ্ট করে নাই গে, তুই ঢাকায় চল। পরে আমি সহ্য করতে পারবো না, পরে আমার ওই ভাইটা আমার নিয়ে আসে ঢাকায় নিয়ে আসার পরে আমি মৌসাক মানে গাজীপুর মৌসাকে আমি ওর সাথে এক রাত থাকি। আচ্ছা, থাকার পরে আমি আমার বন্ধুর সাথে? হ্যাঁ, তো আমি আমার স্যারের কাছে কল দিই, স্যার আমার সব কিছু নষ্ট হয়ে গেছে। তো আমার স্যার আমার বলে দেখ তোর কত টাকা লাগবে তুই আমার কাছে চলে আমি দেখবো। ওকে, সেই সময় ওর স্যার থাকে হচ্ছে মিরপুর 2 শিয়ালবাড়ি কবরস্থান। কোন স্যার এটা? এটা মানে কিউসি। কিউসি, হ্যাঁ সেটা বলেন। হ্যাঁ, উনি আমার ডাকে, তো আমি ওনার কাছে আসি, আসার পরে উনি আমার বলে দেখ অনেক তোর কোনো সমস্যা নাই, তুই হচ্ছে ইয়ে কর, তুই টাকা পয়সা কামাই কর, অর্থাৎ ভালো মেয়ে দিয়ে আমি তোর বিয়ে দেবো। তো আমি আমার সান্ত্বনা দিয়ে আমার 2-3 ঘন্টা রাখি, রাখার পরে আমার 1000 টাকা দেয়, যে কাজে যা বাইরে থেকে তুই যেটা মন চায় এটা করে আবার বাসায় চলে আয়। বাসায় চলে আসি, তুই আমার কাছে থাকবি, আমার কাছে খাবি, আমার কাছে সব কিছু করি, মনে করবি আমি তোর বাপ। এটা এইভাবে চলাফেরা করবি, হ্যাঁ আমার সাথে চলাফেরা করবি, তুই যদি চাকরি করতে না গাছ আমি তোর স্কুলে ভর্তি করে দেবো, তুই জীবনটা সুন্দরভাবে চালা। আচ্ছা, তো আমি আসলে ওই যে আমি যে ঘুমের ট্যাবলেট খাওয়া শিখছি শেষ সময়, তো আমি চৌরাস্তাতে অনেকটা মেয়েটার যে বিয়ে হয়ে গেল আপনি বাড়িতে গেছিলেন বিয়েটা আটকানোর জন্য বা দেখার জন্য? না, আমি ওর হাসির জন্য আর কি যাই নাই, ও আমার বলছে যে আইসেন না আপনি। আচ্ছা, ওকে। তো মেয়েটার নাম কি ছিল? পাখি। পাখি, ওকে। তারপর তো আমি আসি, তো আমি চৌরাস্তা যাই, আমি ঘুমের ট্যাবলেট খুঁজি, তো পাই না, 2-3টা ফার্মেসি খোঁজার পর রেগুলার খেতেন প্রতি রাতে?
হ্যাঁ, ওর মানে যেদিন থেকে ওটা শুরু হয়েছে ঈদের দিন একদিন আগে না খেলে ঘুমতো না? না, না খেলে আমি ঠিক থাকতে পারতাম না। হুম। তো তারপরে আমি হচ্ছে চৌরাস্তায় যাই, যাওয়ার পরে আমি অনেক ফার্মেসিতে খুঁজি, ট্যাবলেটটা পাই না। পরে একটা ফার্মেসিতে পাই, তো আমার দেয় না। তো আমার হাত পা ধইরে হলেও 8-9টা ট্যাবলেট নিচ্ছি। আচ্ছা। নেওয়ার পরে আমি 2-3টা ট্যাবলেট নিয়ে গুঁড়া করে ওই স্যারের বাসায় এসে খাইছি। খাওয়া দাওয়ার পরে দেখছে এটা? হ্যাঁ, না স্যার দেখেও তো খেতে দিত না কখনো না। স্যার আমাকে খুব ভালোবাসতো। তো আমি খাইলাম, খাওয়ার পরে হচ্ছে আমি আর কিছু বলতে পারি না। এর মধ্যে ওর গায়ে আমার বিয়ে হয়ে গেছে, কিছু বলতে পারি না। আমি দেখি হঠাৎ যে আমি হচ্ছে একটা মেডিকেলে, ঘুম থেকে উঠে? হ্যাঁ, আমি দেখি একটা মেডিকেলে আমার ডাইনাতে একটা স্যালাইন আছে, আমার পিসাবের দাঁতে একটা স্যালাইন আছে। আচ্ছা আচ্ছা, তার মানে আপনি কি সুইসাইডাল স্টেজে চলে গেছিলেন কয়েকটা ট্যাবলেট খাওয়ার পরে? কত মিলিগ্রামের ছিল এগুলো এক একটা? ওইটা 10 টাকা করেছিল। তো ওইটা হচ্ছে আমি কয়েকটা মিষ্টি খাই, পরে আমি দেখি হঠাৎ আমি মেডিকেলে। হুম। আমার মা, আমার বড় ভাই সবাই ওরা আমার সামনে দাঁড়ায় আছে। আমি আসলে চোখে যেমন মা বড় ভাই ঢাকায় থাকতো তখন? না, ঢাকা থেকে মানে ওরার কথা শুনে, স্যারের কথা শুনে আসছি। এদিকে আমি 3 দিন ঘুমেছিলাম, আমি কিছু বলতে পারি না। আচ্ছা, তো আপনি ছিলেন গাজীপুরে ওই সময়টাতে স্যারের কাছে? স্যারের বাড়ি গাজীপুর তো নাকি? স্যারের না, বাড়ি স্যারের বাড়ি হচ্ছে চাঁদপুরে। চাঁদপুরে গেছেন আপনি? না না, স্যার তো থাকতো মিরপুরে, স্যারের বাড়ির দেশে। আমি সেটাই বলছি, আপনিও ঢাকাতে, আপনার পরিবারও ঢাকাতে তখন? পরিবার বলতে মা আর ভাইও তো ঢাকাতে নাকি? আমরা তো সবাই তো ঢাকা মানে ঈদ করার জন্য বাড়িতে গেছিলাম। হ্যাঁ। তো আমি আগে চলে আসছি, ওর বিয়ে থেকে আমি আগে চলে আসছি। হ্যাঁ। পরে আমি যখন হচ্ছে যেদিন ট্যাবলেটটা খাইছি, স্যার দেখছে যে আমি উঠি নাই ঘুম থেকে। হ্যাঁ। তো টাকাটাই করছে, পরে বুঝছে, পরে মেডিকেলে নিয়ে জানার পরে আমার মারে ফোন দিছে, পরে বাড়ি থেকে ওরা সবাই আসছে। ওরা বাড়িতে ছিল? মানে গাইবান্ধাতে ছিল? হ্যাঁ, গাইবান্ধা থেকে আসছে? গাইবান্ধা থেকে আসছে। Okay, তো গাইবান্ধা থেকে আসছে, তো সে সময় আমি কিছু বলতে পারি না। এখন স্যার দেখি মানে কপালে হাত দিয়ে আছে, আমার চোখ মেলার সাথে আমার ঠাস করে দিল। আপনার মার নাম্বার পেলো কিভাবে আপনার স্যার? আপনার মায়ের নাম্বার বা ওই নাম্বারগুলো দিয়ে রাখছিলেন আগে থেকেই? না, ওই তো মনে করেন যে আমি যে মা বাইরে নিয়ে আসলাম, হ্যাঁ। সেই সময় তো স্যার আমার বাড়িতে মানে বাসায় বাজার টাজার করে দিত। আমার খুব ভালোবাসে স্যার। ও আচ্ছা আচ্ছা স্যার আমার অনেক ভালোবাসতো। আচ্ছা, ঠিক আছে। তারপর মারছেন? হ্যাঁ, তারপর? তারপর স্যার আমার একটা থাপ্পড় দিল কষায়, দিয়ে কয়, হারাম যা, তোর আমি বলছি যে আমি তোর বাপের মতো, তুই জীবনে যা যাবি আমি তাই দেব, তোর কি সমস্যা আমার বল, তুই এই ধরনের কাজ করতে ও চাস? জানতো যে আপনি একটা মেয়ের সাথে এরকম একটা সম্পর্ক? হ্যাঁ, এটা তো সবাই জানতো। আমি পুরো অফিসের ভিতরে আমার এই যে হাত কাটা, আমার শরীর কাটা, এগুলো শুধু এই মেয়েটার জন্যই। আমি আমার প্রত্যেকটা গেঞ্জিতে শুধু ওর নামই লিখে রাখতাম। আচ্ছা। আমার মানে প্রত্যেকটা দিন আমি ওর নাম লিখতাম। হুম। তো আমার অফিসে সবাই জানতো, প্রায় অফিসে 4000 মানুষ, সবাই জানতো যে একটা ছেলে আছে, ছেলেটা গ্রামের একটা মেয়েটা ভালোবাসে এরকম। সবাই জানতো, কম বেশি সবাই জানতো আর কি। হুম। তো তারপরে স্যার আমারে এরকম করলো, পরে বিয়ে হওয়া যায়। তো কন্টিনিউ আমার সাথে কথা বলে, কিন্তু আসলে আমি সেই সময় ঠিক থাকতে পারি না। ওই ট্যাবলেট না খেলে আমার হয় না। আচ্ছা। ওর কথা মনে হলে আমি ট্যাবলেট খাই, আর আমি ব্লেড দিয়ে হাত কাটাকাটি করি। হুম। এটা আমার এক ধরনের নেশা সেই সময়। হাত কাটাকাটি করি। এখন ওর সাথে যেই সময় আমার একদিন ওর জামাইয়ের ফোন দিয়ে আমার কল দিছে। কল দিয়ে বলে, কেমন আছো তুমি? ভালো আছি। এইভাবে কথাবার্তা আবার শুরু হয়, কন্টিনিউ কথাবার্তা শুরু হয়। তো বলে যে, দেখো আমার সাথে বিয়ে হয়েছে ঠিক আছে, কিন্তু ওর সাথে আমার কোনো কিছু হয় নাই। তার সাথে আমি ওরা একদিন বুকেও জড়ায় নেই নাই, কিংবা আমার নেয় নাই। এটা বিয়ে করার কয়দিন পরে ফোন দেয় উনি? উনি 4 থেকে 5 দিন। 4 দিন থেকে 5 দিনের পরে পাখি আপনাকে ফোন দিচ্ছে? হ্যাঁ, পাখি আমাকে ফোন দেয়। ওকে। ফোন দেওয়ার পরে এখন ও আমারে এভাবে কন্টিনিউভাবে কথা চলতেছে। তো 2-2.5 মাস পর ও আমার বলে যে আমি ওর বাড়িতে যাবো না। বললাম কি জন্য? আমি তোমার ছাড়া বাঁচবো না, তোমার ছাড়া আমি বাঁচবো না, তুমি আমারে ছাড়া কিছু করো না। বললাম, যখন আমি কি করবো তুমি আমার বলো। তো কইতেছে যে না, তোমার কিছু করা লাগবে, তুমি টাকা পয়সা ঠিক মতো কামাই করো, আমাদের গ্যাঞ্জাম লাগছে, আমি বাবার বাড়িতে আসি, আমি ওর ভাত খাবো না, যত কিছু করে আমি খাবো না, তারপরে আমি মরে যাবো কিন্তু খাবো না। আচ্ছা ঠিক আছে। তো আমি সেই সময় ওই ঘুমের ট্যাবলেটটা মানে কিছু কম করার চেষ্টা করি, মানে ওর সাথে তো রাত জায়গায় কথা বলি, এখন আর খাওয়াটা লাগে না, খুব একটা লাগে না। মানে খাই শুক্রবার করে খাই। তো আমি খাই। এখন এর মধ্যে আমার সাথে কথা হতে হতে প্রায় 8-9 মাস চলে যায়। এর মধ্যে মানে আমার দাদারে আমার বাবা কোনো সময় দেখে নাই। আমার দাদা হচ্ছে 71 সালে নাকি হারায় গেছিল। আচ্ছা। তো হঠাৎ একটা নিউজ আসে যে আমার দাদা এলাকাতে ফিরে আসছে। আচ্ছা, ইন্টারেস্টিং। তারপর? তো আমার দাদা ফিরে আসছে। তো আমার বাবা আমাকে ফোন দিয়ে বলে যে, বাবা তোমার দাদাকে আমি কখনো দেখিনি, তোমার দাদা হঠাৎ করে ফিরে আসছে, তোমার দাদা এতদিন হচ্ছে তুরস্ক নাকি ওই জায়গায় ছিল, ওই দেশে ছিল, জেলখানায় ছিল। আমি বলছি আচ্ছা, তাহলে এখন আপু কী করবো? কয় তোমরা দেখতে আসো। তো দেখতে আসবো। এই মধ্যে আমার ওই পাখি আমার বলে যে, দেখো তুমি হচ্ছে একটা বিয়ে করো। বললাম, আমি বিয়ে করবো কি জন্য? আমি তো তোমার ছাড়া বাঁচবো না, তুমি তোমার সব কিছু। না, তুমি একটা বিয়ে করো, তুমি যদি বিয়ে না করো তাহলে তোমার ফ্যামিলি থেকে বলবে যে তুই পাখিরে বিয়ে করছিস, পাখির একটা বিয়ে হয়েছিল, হ্যান তেন এগুলো কথাবার্তা বলে তুমি একটা বিয়ে করো। এর মধ্যে মানে গার্মেন্টসে আমার একটা ফ্রেন্ড ছিল, ও সব কিছু জানতো যে আমি আসার জন্য এই ট্যাবলেট খাই, এত হাত কাটাকাটি করি।
সবকিছু জানতো। তো আমরা সবসময় বুঝটুস দিত যে দোস্ত এটা 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 কর। পরে আমি সাথে সবকিছু শেয়ার করলাম যে দোস্ত দেখ, তো আমার কয় যে একটা বিয়ে করবো। তুই কি করবি? দেখ গার্মেন্টসে তো অনেক মানুষই বিয়ে করে, একটা বিয়ে করে সমস্যা কি? বললাম দেখ আমি ওরাই খুব ভালোবাসি, আমি অন্য করে বিয়ে করবো কিভাবে? হয়তো আমি কি করবো? বললাম যে ওর কথা তুমি ভালো আর পাবো না। তো করছে দেখ ওর সাথে আর কথা বল। ওর সাথে আমি ওর 5-6 দিন কথা বলার পরে না, ওর কথা একটাই না, একটা বিয়ে করার লাগে, তাছাড়া ও কিছু করবে না কখনো, কোনোভাবে রাজি না। কোনোভাবে রাজি না। তো ওর মানে কথা ওর কথা হচ্ছে আমারও একটা আঁচল লেগেছে, তোমারও একটা আঁচল লাগতে হবে, তাহলে সমান ব্যালেন্স হয়ে যাবে। হ্যাঁ। ইন্টারেস্টিং। ওকে। তো তারপরে আমি হচ্ছে দোস্ত দেখ ও তো হচ্ছে মানে এরকম পাগলামি করতেছে, তো ঠিক আছে তুই আমি তোর বিয়ে করবো। ও যদি তারপরে ভালো থাকে তো থাক, আমি তোর বিয়ে করবো, কোনো সমস্যা নেই। বলার পরে আমি আরে বিয়ে করি, মানে বিয়ে ওই হয় না, আমার মা তো রাজি হয় না কখনই। ওরা ওই স্যার, যে স্যার আমার আদর করতো, ওই স্যার বোঝাইলো অনেক, বোঝানোর পরে তার সাথে কোনোভাবে আমার বিয়ে দিল। আচ্ছা। মানে শুধু মানে মুন্সিটাকে আর কি কবুল বলাইলো, রেস্টুরেন্ট মেস্টুর কিছুই না, শুধু কবুল বলে বিয়ে করাইলো। এখন আমি তো সীমারে নিয়ে বেশ ভালোই আছি। এখন এখন আমার মনে হয় যে না, এত কিছু করার পরে, এত কিছু জানার পরে আমার কাছে আসলে আমার এনে ভালোই আছি। সাথে আমার 4-5 মাস সংসার হয়ে গেছে গা। তো ওই যে সেই সময় পাখি বলে যে এখন তুমি ছেড়ে দেবে, স্যার মুখে কয় এখন আমরা দুজন বিয়ে করবো না, আমাকে তখন ডিভোর্স হয়ে যাবে, এখন ওই কথা তো সব কিছু হয়েছে, এখন তখন আমি বিয়ে করবো। আমি তোমার সব কিছু বলি দোস্ত দেখ তোর এরকম করতে কই, কিন্তু আমি তো তোরও ভালোবাসা ফেলেছি, এখন আমি কি করবো কয় তোর যেটা ভালো হয় এইটাই কর, তোর যেটা ভালো হয় এইটাই কর। তো তারপরে আমি ওরে কোনোভাবে বুঝাই পারি না, আমি পাখির আসলে কোনোভাবে বুঝাইতে পারি না। তো তারপরে সবকিছু খুলে বলি, বলার পর মা এখন বলে দেখ তোর যেটা ভালো হয় তুই জীবনে এটাই করবি, আমি তোর যে আমার ভালোবাসিস কিনা জানি না, কিন্তু তুই আমার সব কিছু ছিলি, আসিস থাকবি সবসময়, তুই আমার সবসময় হেল্প পাবি। হ্যাঁ। এখন তোমার বাবা আসলে খুব গরিব ছিল। আচ্ছা। হেল্প করেছে। পরে আমি বাড়িতে যাই, ওই বিয়ের অনেকদিন পর বাড়িতে যাই, ওদের বাড়িতে ফার্স্ট টাইম গেছি বড়াপার সাথে বাড়িতে গেছি। যাওয়ার পরে দেখলাম যে ওরা আসলে অন্যরকম, মন মাসটি খুব ভালো। তো আমি আমারও সেই সময় মানে মন থেকে আমাদের লাগে, ওরা খুব আপন আপন লাগে, তো আপন আপন লাগে। তো তারপরে আমরা নিয়ে আসলাম। তো মানে ওই পাখি আসলে কোনোভাবে মানতে চায় না ওই এই ধরনের কথাবার্তা। আর কথা না, আমি তোমার সাথে বাঁচবো, ওই হাত কাটাকাটি করে, হাত পোড়াপুরি করে, এগুলো কইরা সেই সময় আর কি অ্যান্ড্রয়েড ফোনগুলো প্রথম নামছে। তো এই মানে আমার একটা চাচি শাশুড়ি ফোন ছিল, ওই ফোনগুলোতে আমাকে ফটো দেয় যে এরম এরম করছে আমি। তো তারপরে আমি হচ্ছে মানে টাঙ্গাইলে ঘোরার জন্য থুয়ে আসি 1 মাস পর, সেই সময় সাথে আমার 9 মাস হয় নাই সংসার, কিন্তু 9 মাসের একটু আগে। আর আমি থুয়ে আসি টাঙ্গাইলে থুয়ে আসার পরে আমি বাড়িতে যাই ঘোরার জন্য, বিজয় দিবস 16 তারিখে 14 ডিসেম্বরে ঘুরতে যাই। ঘুরতে যায় তো পাখির আমি বলি যে এখন তুমি কি করবা বল, আমি তোমার রেখে আসছি। তো আমরা সেই সময় আসলে আমার কাছে কোনো টাকা পয়সা কিছু ছিল না, আমি সেই সময় আসলে ওরা নিয়ে আবার পালালাম। নিয়ে পালালেন আপনি? মানে পাখিরে নিয়ে গ্রামে পাখিরে সেই নিয়ে আপনি পাখি পালালেন, তখন আপনি আমার সাথে সংসার করতেছেন। তো পালানোর দরকার কি ছিল? পালানোর দরকার ছিল, মানে ও হচ্ছে মানে বাড়িতে চলে গেল, তারপরে বাবা মা মানে ওটা কেমন জানি মানতে চায় না খুব একটা। কাকে মানতে চান? মানে আপনাকে মানতে চায় না নাকি ডিভোর্স মানতে চায় না? না, আমাকে মানতে চাচ্ছে না, মানে বাবা মা বলে যে এত দূরে এটা ভুল করছি। তো সেটা তো ঠিকই আছে, আপনার জায়গা থেকে সমস্যাটা কোথায়? আপনি ডিভোর্স দিয়ে দেন তখন। হ্যাঁ ডিভোর্স দিয়ে দিব না, কিন্তু এটা করে না, আমি এটা করি না, দুজন একজন করি না। দুজনের একজন আবার এটা সাপোর্টও করতেছেন না। না আচ্ছা। সাপোর্ট করতেছি না। এর মাঝখানে আবার পাখিরে নিয়ে পালায়ও গেলেন। না এর একটা ঘটনা ঘটে গেছে, সেটা হচ্ছে কি আমার হচ্ছে প্রেগনেন্ট ছিল, আমি সেই সময় বুঝি না। তো প্রেগনেন্ট ছিল, ওই বাচ্চাটা আর কি মানে ওই নষ্ট করা ওইভাবে যায়, বাচ্চাটা বাড়িতে নষ্ট করছে, এটা আমার মা জানছে। জানার পরে মাঝে হচ্ছে বড় আপার সাথে গল্প করছে যে আসলে ও তো আসলে এরকম তোর বাচ্চাটা আমি নষ্ট করে দিই, কিন্তু অথচ কিন্তু আমি তখন আপন ভাবি, মানে তখন আপন ভাবি, তখন আমি পাখির সাথে কথা বলি, তোমার কাছেই আছে। তারপরে আমার না বইলাই, মানে আম্মুরে না বইলাই, ওই বড় আপার সাথে কথা বইলা মানে হিমার না কি জানি বলে ওইটা করে ফেলে। তোমার হচ্ছে করতে কি, মানে আমি যে টাকা পয়সাগুলো কামাই করতাম সেই সময় স্যার কিন্তু ভালো বেতন দিত, এটা 14,500 টাকার মতো। আচ্ছা। আমি সব টাকা ওর কাছে দিতাম। ও হচ্ছে মানে শুধু ঘর বাটার পর সব কিছু দিয়ে মানে বেশিরভাগ টাকা, ওর স্বপ্ন ছিল যে ওই টাঙ্গাইলে বাড়ি করবে। আমার টাকা পয়সা সব কিছু এই মানে শ্বশুর বাড়িতে পাঠাচ্ছিল ওই। আচ্ছা। তো আমার মা কিছু বলেছিলাম যে ছেলে ভালোবাসে এরকম, তারপরেও ভালো থাক, তারপরেও পাখিরে বলে ভালো থাক। পাখিরে বলে কথা তো আমরা কখনো জানতাম না যে ছেলে এরকম করবে। বাচ্চারা নষ্ট করার পরে ও হচ্ছে মানে আপার সাথে যে সময় বাচ্চারা নষ্ট করছে, বাচ্চা নষ্ট করার পরে আপার সাথে যে ফোনে কথা বলছে, ওই আমার ছোট ভাইরা আছে যে পিচ্ছি, ও একটি রেকর্ডটা পাইছে, রেকর্ডটা পাওয়ার পরে আমার আম্মুরে দিছে। আমি তো বুঝি না, পরে আম্মু তো এখন সব কিছু শুনছে, শোনার পরে নাকি ওই রেকর্ডটা নাকি বলছে যে আমরা হচ্ছে টাঙ্গাইলে বাড়ি করবো, ওর টাকা সাথে এটি আছে, আমি যেরকম ওইটি সেটাই শুনবি।
ওই পাখি মাখি এখন সব কিছু ভুলে গেছে, আমিও যেরকম ওই সেরে শুনবি, আমরা টাঙ্গাইলে বাড়ি খাবো। এটা ওর বড় আপাকে? হ্যাঁ। আচ্ছা। তো বলছে এই আমার রেকর্ডটা শুনছে আমার ভাই, শোনার পর আমি বলি যে দেখ তুই তো আমার খুব ভালো বন্ধু, তুই আমি খুব আপন ভাবি, এখন তুই আমার অন্তত ঠকাস না, তুই আমার ক আমি কি করবো, তুই ক, তুই তো জানিস না, সব জানিস না আমার বিয়ে করছিস, তা তুই ক আমি কি করবো। এখন ওই বলে যে আমি তাহলে ঘুরতে যাবো। তো আচ্ছা ঠিক আছে ঘুরতে যা, সমস্যা নাই। তো ওরা আমি ঘুরতে পাঠাই, ওরে আমি টাঙ্গাইল রাখলাম 14 ডিসেম্বরে, আমি 15 ডিসেম্বরে গেলাম হচ্ছে গাইবান্ধায়, 15 ডিসেম্বরে গাইবান্ধায় গেলাম। তারপরে আমি কল দেই, ও কল রিসিভ করতে চায় না। তো ওই আমার একদিন 16 তারিখে রাত্রেবেলা কল দিছে, কল দিয়ে করতেছে কীরকম গ্রামে কীরকম সময় কাটতেছে। বলে হ্যাঁ ভালো সময় কাটতেছে, তো তোমার কি খবর বলো, কবে আসবা। তো আমি যাবো, দেরি আছে, আর তুমি হচ্ছে ইয়ে করো, আম্মুর কাছে তোমার যে টাকা আছে 50,000 ওইটা শুধু আমাকে দাও। বললাম কি আর করছে, যে ওটা শুধু আমি জমিন কিনে যাই, জমিন কিনে যাইতে পারি করবো, আমরা হচ্ছে ইয়েতে যাবো না, গাইবান্ধায় যাবো না। তো বললাম দুস্থ দেখ এটা কেমন জানি হয় না, তুই বিয়ে করছিস গাইবান্ধায়, আম্মু তো জানিস কত কষ্ট করছে, এরকম হচ্ছে না, তুই চলে আয় না। ও আমার সাথে সে সময় এক ধরনের ঝগড়াই করেছে ফোনে। তো আমি এখন পাখিরে গেলাম যে দেখো এরকম তোমার জন্যেই, তুমি আসলে কীরকম করতেছো আমার সাথে, এই জন্য এরকম হচ্ছে আমার। তো পাখি আমার বলেছিল আমরা দুজন পালাম। আচ্ছা, এই হচ্ছে পালানোর ঘটনা? হ্যাঁ হচ্ছে পালানোর ঘটনা। তারপর? তো তারপরে আমার পালাবার চাইলাম, তো সেদিন রাত্রে পালাইতে পারলাম না, না পারে তা আমার ছুটি শেষ, 18 তারিখে আমার ছুটি শেষ, 3 দিন ছুটি দিয়েছিল আমার ছুটি শেষ, আমি চলে আসবো এখন। তখন কি কিউসি স্যার বিষয়গুলো জানেন না? না উনি তো জানান। তখন কি ওনার সাথে আপনার সম্পর্ক আছে না ডিটাচমেন্ট? ওনার সাথে আমার সবসময় সম্পর্ক আছে, কিন্তু ওনারা ওইভাবে বলতে পারি নাই যে স্যার মামা আমার ঠকাচ্ছে কিংবা পাখি এরকম করে বলতেছে, এটা আমি স্যারে বলতে পারতেছি না। মানে আমি সেরকম স্যার একটা ভয় পাইতাম যে স্যার শুনলে আমরা চড়াবে ধরে, এই একটা ভয় পাইতাম। তো আমি তারপর হচ্ছে স্যারের কাছে আবার হচ্ছে ঢাকায় চলে আসি, স্যারের সাথে গল্প করি, স্যার এখন আমি কি করবো কোন, তো যে টাকা পয়সা তো অর্ধেক হচ্ছে টাঙ্গাইলে পার করছে, আর 50,000 টাকা যে আছে ওইটা শুদ্ধ হচ্ছে সীমা হচ্ছে চাইছে ওই জায়গায় চাইতেছে, তখন আমি কি করবো এই জায়গায়, আপনি কোন, আপনি যেরকম না মেয়েটাই করুন, যেহেতু আপনি আমার সব কিছু। তো কই দেখ টাকা পয়সা ভুলে ওই দিকে দেওয়া যাবে না, তোর যেটা ভালো হয় সেটাই করবি, কিন্তু টাকা পয়সা ভুলে ওই জায়গায় দিবি না, আর 2 নৌকা পাড়া দেওয়া বাদ দে, তাহলে ভালো হবে। তো স্যার আমার অনেকক্ষণ বোঝানোর পরে ওই পাখি আবার গ্রাম থেকে ফোন দেয় আমার রাতে ফোন দিয়ে কই আপনি যে চলে গেল, তুমি যে চলে গেল গা, আমরা হচ্ছে পালামো না। তো আমার সরাসরি বাড়ি থেকে আসছি, খরচা করে টাকা পয়সা নাই। তো আমি স্যারে বললাম স্যার আমার কিছু টাকা দরকার, কী করবি তুই। সে সময় আমার বয়স 16 মাত্র, সে সময় বয়স মাত্র 16, আমার দায়িত্বের কিছুই হয়নি। তো স্যার বললাম স্যার আমার কিছু টাকা দরকার, কী করবি, বললাম স্যার একটু বাড়িতে যাবো ঘুরে আসবো আর কি। আচ্ছা ঠিক আছে যা, কয় টাকা লাগবে। তখন স্যার আপনি যা দিবেন, গাইবান্ধার ভাড়া 400-500 টাকা হলেই হয়। কই 400-500 টাকা হলে হবে, তো বললাম স্যার একটু বাড়ির কাজ কামাচ্ছে আপনার বেশি করে টাকা দেন। আচ্ছা ঠিক আছে তুই 7,000 টাকা নিয়ে যা। তো আমার 7,000 টাকা দিল, আবার কইলে যে 2 দিন পরে চলে আসবে, আমি ছুটি পাস করে দেবো, 2 দিন পর চলে আসবে। আমি আবার ওই সেদিন রাত্রিবেলায় গাড়িতে উঠি, ওঠার পরে আমি আবার পাখি না পালাই। আচ্ছা, পালানোর পরে স্যারের কোনো খোঁজ দিই না, কারোর কোনো খোঁজ দিই না। আসি হচ্ছে গাজীপুর পল্লী বিদ্যুৎ আমার এক চাচার বাসায়, চাচার বাসায় আসি। এর মধ্যে যে মানে পাখির জায়গায় মানে বিয়ে হয়েছিল, ডিভোর্সটা কিন্তু মানে হবে কালকে, একদিন আগে আমরা পালাইছি। এই পালাইছি, তারপরে আমার চাচা তো আমার যে চাচার বাসায় আসি আমি, আসার পর চাচা সব কিছু শোনা, চাচা আমার গালাগালি করে বলে এখন গ্রামে একটা সমস্যা হবে, কীরকম একটা বিষয় এগুলো, কীরকম একটা বিষয় এগুলো, তো এগুলো বাদ দি বাবা, যেটা ভালো এটা কর। তা আমরা যেটা করছি এটা কর। তো আমি আবার চাচার হয়ে যাইতে চলে আসি স্যারের কাছে, স্যারের কাছে আসি। ওই আমার অনেক স্যারের কাছে আসার পরে স্যার আমার কি করে বিয়ে করায়, স্যার আমার বিয়ে করায়। স্যার বিয়ে করানোর পরে স্যার বলে শোন, বিয়ে করে বলতে কারে বিয়ে করে? আমার পাখি, আমি যে পাখিরে নিয়ে চলে আসছি মিরপুর, আবার শিয়ালবাড়িতে। আচ্ছা, বিয়ে দিয়ে দিল ওর সাথে, তার আগে কি আগে বউটার কি ডিভোর্স হলো না? না ডিভোর্স হয় তো তখন আছে আপনার সঙ্গে? না, ও তো আমার সাথে ঝগড়াই করলো, ঝগড়া পরের সাথে ওর সাথে কন্ট্যাক্ট হচ্ছে না। তো তারপরে আমি স্যারের জায়গায় এসে আমি বিয়ে করলাম। বিয়ে করার পরে এখন সব ফোন দেয় বলো তুমি কি টাকা দিবা না। তখন দেখো তুমি টাকা দেবো কীভাবে, তুমি আসো, এসে আমার যে টাকা সেগুলোর সাথে নিয়ে আসো, আমরা হচ্ছে গাইবান্ধায় বাড়ি করবো না, ওই কোনোভাবে এগুলো মানতেছে, ওর কথা যে আমি টাকা চাই, ওর কথা যে আমি টাকা চাই। তো আমি তবে বিয়ে করলাম। তো 8 থেকে 9 দিন পর আমার বাবা আমার ফোন দিচ্ছে দিনাজপুর থেকে, দিনাজপুরতে ফোন দিয়ে বলে যে বাবা কই তুমি, বললাম যাবো আমি তো ঢাকায় আছি চাকরি করি। কই তুমি নাকি হচ্ছে অমুকের মেয়ের না পালাইছো, বললাম হ্যাঁ পালাইছি, বিয়ে করছি। কয় তোর বাপ থাকতে ওগুলো কোনো সমস্যা নাই, তুই হচ্ছে দিনাজপুরে চলে। তো আব্বু আমার নিয়ে যায়, নিয়ে যাওয়ার পরে সে সময় শীতের রাত, নিয়ে যাওয়ার পরে আব্বু ওই জায়গায় আবার নতুন করে বিয়ে করে আমার। ঢাকার বিয়ে আমার বাবা মানতে চায় না, ঢাকা শহরে বিয়ে ওগুলো আমি যাই ভালো লাগে না, আর বিয়ে করে যাই। তো
রাত 3টা বাজে আমার বিয়ে করার পর আমার থুই আসে হচ্ছে সাঁওতাল পাড়ায়, সেই দিনাজপুর বীরগঞ্জ থানায়। মানে আব্বু আবার হচ্ছে এক সাঁওতালের বাড়িতে থুই আসে, সাঁওতাল মানুষের বাড়িতে, আমি কাকা করে বলি। বাড়িতে রাখে আসার পরে তো আমার 4-5 দিন থাকি। 4-5 দিনের মধ্যে আমার বাবা আবার কি করছে, যে আমার গ্রামের মানে গ্রামের যে মাতাব্বর থাকে আর কি, মাতাব্বরদের নিয়ে আমার শ্বশুর শাশুড়ির সাথে গ্যাঞ্জামগুলো মিটাইছে। আচ্ছা। গ্যাঞ্জামগুলো মিটার পরে একদিন 4-5 দিন পরে একদিন আমার হঠাৎ করে বলে যে ও এখন সব কিছু মিটে গেছে, তোমরা এখন বাড়িতে আসো, বাড়িতে এসে ভালো কিছু করে খাও। আচ্ছা। বাড়িতে এসে করে খাও তো ভালো হবে তাই। তো হ্যাঁ, আমি 4-5 দিন পরে আমরা বাড়িতে আসি। সে সময় আসলে ছোটো মানুষ তো, কিরম এরকম মানে মহাত্মা তো আর কি মানতেছে না যে এই বয়সে আমি 2 বিয়ে করলাম কিংবা ওরা 2 বিয়ে হইলো, এগুলো মানতেছে না। তো আমি সে সময় তখনও তোমার জানে না নাকি জেনে গেছে? না, তোমার জানে না। আচ্ছা। তখন আপনি পাখিকে কি বলে বিয়ে করলেন, যে আমি কিছুদিন পরে আমাকে ডিভোর্স দিয়ে দিব বা এরকম কোনো কথাবার্তা বলে বিয়ে করছেন? না, ওর পাখিকে ডিভোর্স দিলাম কি না দিলাম এটা দেওয়ার কোনো মাথা ব্যথা। কিন্তু এটা আপনার বউ হইতে হবে, এটাই হচ্ছে কথা। আগের হাজবেন্ডকে কি বিয়ে ডিভোর্স দিয়ে আসছে? আপনাকে যে বিয়ে করছে তার হাজবেন্ডকে কি ডিভোর্স দিচ্ছে সে? ওইটা হচ্ছে ঢাকায় এসে ডিভোর্স। তখনও ডিভোর্স দেয় নাই সে? ও আপনাকে তাকে ডিভোর্স না দিয়ে আপনাকে বিয়ে করছে? না, তাকে ডিভোর্স মানে ঢাকায় আমার পালে আসার পরে ডিভোর্স দিয়েছে, দেওয়ার পরে আমরা বিয়ে করছি। মানে আপনি বিয়ে করার আগেই মেয়েটাকে ডিভোর্স দিছে? মানে পাখি কি বিয়ে করার আগে দিছে না বিয়ে করার পরে দিছে? বিয়ে কোনটা? করার আগেই দিছে। আগে দিছে। ওকে, তারপর? তো তারপর আমি আসলে বাড়িতে থাকি তো এইভাবে হয় না। হুম। তো তারপরে পাখি হচ্ছে হচ্ছে বাবা টাঙ্গাইলতে ফোন দেয়, তোমার কথা আমি টাকা চাই। তো 2-2.5 মাস এদিকে আমার পাখির সাথে সংসার হয়ে গেছে। তো আমি এখন একদিন হঠাৎ করে ফোন দিছি। তো আমি কই শোনো, তুমি যে টাকা বসো না পাখি, তুমি যে টাকা চাও শুধু, আমি তো আসলে টাকাগুলো সব কিছু একজনকে দিয়ে দিচ্ছি। কয় আরে তুমি জানো না আমি একজনকে ভালোবাসি, আমি তোর বিয়ে করছি। তখন ও আমার অনেক গালাগালি করে। গালাগালি করার পর কয় যে তুমি এটাই করলা, তো আমার টাকা দিলাম নাকি। মানে ও যে শুধু টাকার জন্য বিয়ে করছিল হয়তো এটা আমি জানতাম না, কিন্তু ও আমার খুব ভালো বন্ধু ছিল একসময়। ও আমার সব কিছু জানিয়ে আমার বিয়ে করছে। তো এইভাবেই সাথে আমার কথাবার্তা হওয়ার পরে আমি আবার ঢাকাতে চলে আসি স্যারের কাছে। স্যারের কাছে চলে আসি, আসার পর আমি আবার হচ্ছে গাজীপুরে একটা অবশ্যই গার্মেন্টসে চাকরি নেই। স্যারই আমার চাকরিটা নিয়ে দেয়। তো সে সময় একলা চাকরি করার তো হয় না, আর স্যারকে তো ওইভাবে বলতে পারি না যে স্যার আমার এরকম এরকম সমস্যা, মানে বিয়ে করছি। স্যার ওইভাবে বলতে পারি না স্যার। তো আমার বউ আসলে সেই সময় 16 বছর বয়সে আমি বিয়ে করছি। তো গার্মেন্টসে চাকরি করতে পারে না, গার্মেন্টস চাকরি করতে পারে না। কে পাখি? হ্যাঁ, পাখি গার্মেন্টস চাকরি করতে তখন কোথায়? না, তো মানে টাঙ্গাইলে। টাঙ্গাইলে ও জেনে গেছে বিষয়টা? হ্যাঁ, জেনে গেছে বিষয়টা। আচ্ছা। জেনে গেছে, কিন্তু আমার ওই যে আমার টাকা পয়সাগুলো সব নিয়ে গেছে, ওগুলো আমার ফেরত দেয় নাই। কিন্তু আর ফেরত দেয় না, আরো টাকা পয়সা চায় আমার থেকে। তো এখন তারপর আমি পাখিরে নিয়ে এরকম অবস্থা, আম্মুর সাথে শুধু মানে কিরকম গ্যাঞ্জাম লাগে, মানে চাকরি করতে পারে না। তো আম্মু দিয়ে একটা কথাবার্তা বলে সহ্য করতে পারে না। তো এই বিষয়গুলো নিয়ে আবার মাথা ব্যথা করে, মানে পাখির মাথা ব্যথা করে। তো মাথা ব্যথা করে, বমি বমি ভাব হয়। তো আমি কিছু এগুলো তো ভালো না, তোমার জন্ডিস হয়েছে। ও যে প্রেগনেন্ট, ও নিজে বলতে পারবে যে প্রেগনেন্ট। মানে আমার বয়স তো ভাবে না, শুধু বিয়েই যা হয়েছে বলতে গেলে। তো আমি ওর বয়স কত ছিল, আপনার বয়স কত ছিল যখন বিয়েটা করছেন? আমরা 2 সমবয়সী। তাকে বিয়ে করার কতদিন পরে পাখিকে বিয়ে করছেন? 9 মাস। 9 মাস। তার মানে 16 বছরের মধ্যে 2টা বিয়ে করে ফেলছেন? 17 বছরের মধ্যে। 17 বছরের মধ্যে, হ্যাঁ। তো তারপরে আসলে আম্মু হচ্ছে যে আলট্রাসাউন্ড বলে ওইটা করছে। আল্ট্রাসাউন্ড? হ্যাঁ, ওইটা করার পরে দেখে যে না, পাখি প্রেগনেন্ট না, ওর জন্ডিস হয়েছে। ডাক্তার ঢাকার গাজীপুরে ডাক্তার বলে জন্ডিস। আমি 6,000 টাকা দিয়ে পাখিরে পাঠাই দিই বাড়িতে, আমার শ্বশুর বাড়িতে। কিন্তু আসলে আমার শ্বশুর শাশুড়ি শুধু সবসময় বলতো যে হচ্ছে তোমরা কিছু করো তাহলে ভালো হবে। তো আসলে আমি কি করবো, আসলে সঞ্চয় ছাড়া তো কোনো কিছু সম্ভব না, সব কিছু করতে গেলে সঞ্চয় লাগে। তো আমি আসলে পাখিকে 6,000 টাকা দিয়ে বাড়িতে পাঠায় দেয়, ও আমার টাকা দিয়ে জন্ডিসটা ভালো হয়। তারপর আমার কিছুদিন 1 মাস পরে কল দেখো আমাকে তো জন্ডিস না, একটা খুশির খবর আছে। বললাম কি খুশির খবর? হচ্ছে তুমি আব্বু হবা। আমি আত্মহারা, যে কি করলাম। আমার বড় ভাই কিন্তু আছে, আমার বড় ভাই কিন্তু বিয়ে করেনি। আমার বড় ভাই বিয়ে করেনি, এদিকে আমি বিয়ে করছি, আমার বউ প্রেগনেন্ট। তা আমি খুশিতে বাড়িতে গেলাম, যাওয়ার পরে ওরা বললাম তো কথা, আমি এখন তো ঢাকা থাকবো না, আমি আব্বুর সাথে কাজ কাম করে খামু। তো হচ্ছে এইভাবে আমাদের সংসার ভালো চলবে, আব্বু 4-5 টাকা দিন তো এইভাবে ভালো চলবে। তো এখন ওই বাড়িতে থাকি, বাড়িতে থাকবার সেই সময় আসা প্রেগনেন্ট, বাড়িতে থাকি। এখন আসার আমি সবসময় বলি দেখো, আমি তো আমার বাড়ির সব কিছুই করি, বাজারঘাট সব কিছুই করি, তোমার তো কোনো কিছুর অভাব দিই না। তুমি তাহলে প্রতিদিন সকালবেলা করে মায়ের বাড়িতে যাবা না। মানে আমার বইয়ের একটা অভ্যাস খারাপ ছিল, কি হচ্ছে মানে প্রতিদিন সকালবেলা মায়ের বাড়ি যাইতো, আমি কাজে গেলেই আবার হচ্ছে বিকালবেলা চলে আসতো, মানে ওর মা বাবার সাথে সব সময়। তো চলে আসতো। তো এটা নিয়ে অনেক জ্ঞানজাম হইলো। তো আর আমি বারবার নিষেধ করি না, প্রতিদিন যাইতেই থাকি। জি দাদি। তো মানুষ শুধু বলে যে না, তোর শ্বশুর শাশুড়ি তোর বউরে খাওয়ায়, আমার প্রত্যেকটা মানুষ বলে। তো আমি যে এদিকে সবকিছু করি, আমার টাকা তাহলে যাই কই,
আমি বাবার সাথে কাজ করি 400-500 টাকা দিন, আমি কিন্তু 10 একটা বিড়ি খাইতে পারি না, সে একটা বিড়িও খাই না। হুম। তো তারপরে মানুষ শুধু এটা বলে, তো আমি সব কিছু বাদ দিয়ে ওর সাথে আমি একদিন ঝগড়া করি, দেখো তোমার আমি বারবার বলি যে এবারতে যাও না, তুমি তারপরেও যাও। হয় হওয়ার পরে এরকম হওয়ার পরে যে সময় হচ্ছে আসার হচ্ছে 9 মাস, 9 মাস ছিল, তো সে আসলে বলে দেখো প্রত্যেকটা হচ্ছে মেয়েরই তো সন্তান প্রথমে হচ্ছে বাবার বাড়িতে হয়, তো আমি হচ্ছে তার বাবা বাড়িতে একবারেই যাই, তারপরে তুমি সব কিছু করবা, কোনো কিছু হবে না, তুমি সব কিছু করবা, বাচ্চার পরে চলে আসুন। আচ্ছা ঠিক আছে যাও, সমস্যা নেই। কিন্তু কেউ নিতে আসে নাই, আচ্ছা। কেউ কিন্তু নিতে আসে নাই। তো সে সময় গেলাম, যাওয়ার পরে ওই পাখির বাড়িতে গেল, হুম। পাখির বাড়িতে যাওয়ার পরে আমি সব কিছুই খরচা দেই, আর যা কিছু লাগে আমি সব দেই, না আমার শুধু আমার শ্বশুর শাশুড়ি। আচ্ছা। তো একদিন রাত 4টা বাজে আমার শ্বশুর আমার কল দিছে, ভোরের রাজানের একটু আগে আচ্ছা। কল দিয়ে হচ্ছে বাবা একটু তোমার ডাক্তার কাছে যাওয়া লাগে। বললাম কি জন্যে? সমস্যা মানে খুলে ভাঙে কইতেছে না। তো আমি যে বুঝতে পারছি যে এই সমস্যা, তো আমি হচ্ছে বৃষ্টি হচ্ছে সেটাতে খুব বৃষ্টি, ডাক্তার আমি ডাকে নিয়েছি বৃষ্টিতে ভিজা, ডাক্তার ডাকে নিয়েছি, ওই ভাই আবার খুব ভালো ডক্টর, জি। উনি গ্রামের শহর খুব ভালো সেবা করে। তো আমি হচ্ছে গেছি আর ডাক্তার ডাকতে, আমার কাছে সে সময় টাকা পয়সা নাই, আমি 4000 টাকা জমাইছিলাম, যে কম কি হয় না হয় বলা যায় না, ডাক্তারের দিমু আর কি, সেই টাকা পাখির কাছেই রাখছিলাম। তারপর? তো আমি সেই টাকাটা পাখির কাছেই রাখছিলাম। তো ডাক্তারে একটা স্যালাইন দেওয়ার পরে আমার ছেলে হয়েছে, আমি 17 বছরে বাবা হয়েছি। আচ্ছা। তো রাত 4টা বাজে আমি কল দিই আমার বড় ভাইয়ের কাছে, ঢাকায় থাকে ওরা সেই সময়, আমি কিন্তু বাড়িতে। তো সেই সময় কল দিয়ে বলি ভাই, তখন কি আপনি সাথে আপনার সম্পর্ক আছে? না সেটা আমার কোনো কন্ট্যাক্ট নেই, কন্ট্যাক্ট নাই, কিন্তু আপনি ডিভোর্স দেয়া বা কোনো কিছু করেছেন না? না না তখনও কিছুই করেন নাই? না, তখনও আচ্ছা, করিনি। আচ্ছা। তারপর? তো তারপরে আমি আমার ভাইয়ের ফোন দিয়ে বলি যে ভাই এরকম এরকম, চাচা ঠিক আছে তাহলে আমরা 10-12 দিন পরে বাড়িতে যাচ্ছি। হুম। সবাই খুশি আর কি, ছোট ভাইয়ের বাচ্চা হয়েছে, সবাই খুশি। তো বাচ্চা হওয়ার প্রায় চুল ফালানো মানে টাকা পয়সা সব কিছু আমারই গেল, কিন্তু সব খরচা আমার। আমার শ্বশুর এই যে বাচ্চা হওয়ার পরে 10 টাকা দিয়ে একটা পানির বোতল পাওয়া যায় বাচ্চাদের খাওয়ানোর জন্য। তো আমি কাজে গেছি, তো আমার পাখি আমার ফোন দিয়ে কইতাছে যে একটা 10 টাকা দিয়ে ডাক্তার ইলাজ বেড়ে যা বলবো যে ভাই পানি বোতল নাই পাওয়া যায়, 10 টাকা দিয়ে পানি বোতলটা নিয়ে এসো আসতে শুন। তা বিকাল সে সময় 4টা বাজে, তো আমি বললাম দেখো বাজার তো কাছে আছে, তুমি একটু বাবারে যা বলো না কান কয় যে বাবা আনবি দেয়, কিন্তু বাড়িতে কিন্তু বাবা গালাগালি করে, জগর খাচ্ছে যাচ্ছে এরকম গালাগালি করে, কিন্তু পাখি আসলে বলে না, প্রেম করে বিয়ে করছে এই জন্য বলে না, বলে না। তখন আমি ওই রাত 9টা বাজে এটা নিয়ে আসি, ওই পানিটা নিয়ে এসে আমার বাচ্চা খাওয়াই, ওর পাখি আমার কাছে কান দেয়, কয় দেখো তুমি প্রেম করে বিয়ে করছি, তুমি খুব একটা লেখাপড়া করো নাই, আর ইনকামের সোর্সটাও খুব একটা ভালো না, তো আমার কী করবো কও না। আমার সেই সময় দুজন খুব ভাঙ্গে পড়লাম, ভাঙ্গে পড়ার পরে মানে 1 মাস ওই জায়গায় থাকা পড়লো, বাচ্চা হওয়ার পরে 1 মাস ওই জায়গায় থাকা পড়লাম শ্বশুর বাড়িতে, খরচা কিন্তু সব আমার, থাকা পড়লো, থাকা পরে 1 মাস পরে আমি নিয়ে আসলাম আমার বাড়িতে, নিয়ে আসার পরে আমি সব কিছু করি। তো আবারও পাখি শুধু হচ্ছে ওই বাড়িতে যায় আসে সঙ্গে ভালো চলছে। এর মধ্যে আমি করলাম কি, ওই জায়গায় একটা সংসদ সদস্য আছে দিনাজপুরের, দিনাজপুরের সংসদ সদস্য আছে, তো উনি হচ্ছে খুব ভালো কাজ করে বেড়ায় সবসময়। তা আমি আবার কাজ করি সবসময় দিনাজপুর জেলার ভিতরেই বাবার সাথে যায়, তো ওনার আমি খুব ভালো একটা ফ্যান হয়ে গেলাম, মানে ওনার খুব ভালো ভক্ত আমি হয়ে গেলাম। ওই এমপির? জি ওই এমপির। তারপর? এমপির হয়ে যাওয়ার পরে আমি সেই সময় ফেসবুকটা একটু সেভাবে বুঝি না, তো আমি সবসময় ফেসবুকে খালি ভাইয়েরই পোস্ট, মানে ওই ভাইয়ের এমপির পোস্ট দিই। তো এমপি এসে কোনোভাবে জানতে পারছে যে একটা ছেলে আছে খুব ভালোবাসে, এমপি আমার খুব ভালোবাসে, আমারে বলে তোর কি সমস্যা আমারে বলবি, তোর কি ইনকাম সোর্স লাগে তুই আমারে বলবি, সবসময় তোর আমি তোর পাশে আছি, আচ্ছা। ভালো করে করে এখানে খা। তো আমি সে সময় আর কি বাচ্চাটা যখন 8-9 মাস বয়স, সে সময় তুই ঢাকায় আসি আমার বউরে নিয়ে, আবারও আচ্ছা। ঢাকায় আসি, আবারও আসে ওই মানে ঢাকায়, মানে ওই আমার বললো কিন্তু যে আমাদের ইনকাম সোর্সটা ভালো না, আসলে আমাকে দুজনের কাছে হেল্প করার মতো কেউ ছিল না, হেল্প করার মতো কেউ ছিল না, কারণ আমার বাবা মা তো একলা কষ্ট করে, বড় ভাই তো বড় ভাইয়ের মতো, মানে শ্বশুর শাশুড়ির মতো হেল্প করার মতো কেউ নাই। তো আমরা দুজন যাওয়ার মতো তাই তখন ঢাকায় আসি, বাচ্চাটা আমার শ্বশুর বাড়িতে রাখার পরে পাখি মনে করেন যে থাকতে পারে না, থাকতে পারতে আবার বাড়িতে যাই, যাওয়ার পরে বাড়িতেই সংসার। তো তারপরে আবার আমি ওরা নিয়ে আসি, মানে বাড়িতে নিয়ে যাই, এই 1 মাস থাকার পরে বাড়িতে নিয়ে যাই, 1 মাস থাকার পরে বাড়িতে নিয়ে যাই। তারপরে আমি এমপিরে সব কিছু জানাই, মানে একটা ছেলে আছে, ওই ছেলের মাধ্যমে আমি এমপিরে সব কিছু জানাই যে ভাই মতো এরকম সমস্যা। তখন যে তোর কী সমস্যা? কোনো সমস্যা নাই, আমি যে কোনো কাজ দিচ্ছি কাজ করে খাবি, কোনো সমস্যা নেই, কাজ করে খেলে কোনো লজ্জা নেই। তো উনি আমার কাজ কাম করতে দেয়, আমি আমার বাবার সাথেও কাজ করি, ভাইয়ের কাজও করি, ভাই আমার খুব ভালো টাকা দেয়, সে সময় আমাদের ভালো চলতেছিল, ভাই আমার খুব ভালো টাকা দেয়, মানে বাপের সাথে কাজ করার আমি মনে করেন যে ভাইয়ের যে একটা পোস্ট দেই, ভাইয়ের এই কথা বলি ভাই আমার খুব ভালো টাকা পয়সা দেয়, তো ভালোই চলি। চলার পরে এখন মনে করেন যে এই যে
ভাই আমার একসময় বলে তুই হচ্ছে সাইডের কাজে লাগাইব, সাইডের কাজে লাগলে ভালো হবে, যে কোনো কাজও শিখতে পারবি। আর আমাদের তো আর এমপি তো সবসময় থাকবে না, আমি তো আর সবসময় থাকবো না, তুই তো একটা কিছু করে খাইতে হবে। তুই একটা কাজ কাম শিখানি, যে কাজ কাম কইরা তুই সারা জীবন চলতে পারবি, খাইতে পারবি, আমি তো সবসময় বেঁচে থাকবো না। এইভাবে বোঝায়। তো বোঝানোর পরে আমার বাবার সাথে আবার সেই সময় কাজ করি, ভাইয়ের কাজও করি, দুজনের কাজই করার পরে এখন ওই সেই সময় একটু বেশি টাকা ইনকাম হয়। আচ্ছা এখন ওটাই আমার শ্বশুর শাশুড়ির মাথায় ধরে গেছে, হ্যাঁ ভালো টাকা কামাই করে এখন এমবির কাছেই থাক, আচ্ছা এমবির কাছে থাক, ওদের কথা ওইটা। তো তারপরে আমি হচ্ছে এরকম চলতেই আছে, আমাদের চলতেই আছে। তারপরে পাখি আবার আমার বলে যে চল আমরা ঢাকাতেই চলে যাবো, শুধু আমাদের গ্যাঞ্জাম চলতেই তখন তার সাথে যোগাযোগ নেই আপনার? না, কোনো কন্ট্যাক্ট নেই। আচ্ছা। তো ঢাকায় আসার পরে এখন আমার বলে, পাখি বলে যে তোমার আগের বড় ডিভোর্স দাও। এটা তো গেছে, বাদ দাও, তোর কথা বাদ দাও, কয় না ডিভোর্স দাও। তোর ডিভোর্স দিলাম আমি। আচ্ছা, কাগজ কলমে ডিভোর্স দিলেন? হ্যাঁ, কাগজে কলমে সেই সময় ডিভোর্স দিলাম, অনেকদিন পর, বাচ্চা প্রায় 1 বছর হয়ে গেছে সেই সময়। তো ডিভোর্স হওয়ার পরে এখন আমরা এই গার্মেন্টসে কাজ করবো না, এই সময় আর কি আমার শ্বশুর শাশুড়ি কল দিয়ে মানে আমার বউরে বারবার বোঝায় যে তোর কাজ কাম করার দরকার নাই, তুই বাড়িতে চলে, আমি খেলেও বুঝবি না খেলেও বুঝবি, মানে ওরা আর কি ভাত খাওয়াবে না, এরকম ওদের কথা। আচ্ছা, কেন খাওয়াবে না? হ্যাঁ, এই যে আসলে আমার মনে করেন যে আমার যে বাড়ির জায়গা আছে ঠিক আছে, কিন্তু বাড়ি করে দেওয়ার মতো কেউ নাই। ভাবে তো 2 বিয়ে করছি, মানে আসলে হেল্প করার মতো কেউ নাই, যে মানে কোনো একটা শক্তিশালী যে কাজ করে খামু, এই কাজটা আমি পারি না। আচ্ছা ঠিক আছে, তারপরে কি হলো? ওকে বলতেছে বাড়ি চলে আসার জন্য। বাড়ি চলে আসার জন্য। এইভাবে একদিন টাকারেগি হয়, টাকারেগি হওয়ার পরে আমি হলো 2টা চর মারি। দেখো আমরা যদি ঢাকায় থাকি, যদি গার্মেন্টসও করি, তারপর আমরা 2-1 বছর পর আমরা ভালো কিছু করতে পারবো, বাড়ি যা ভালো কিছু করে খাইতে পারবো। তো তুমি এরকম করবে বারবার, তোমার দেখো তো কয় বছর ধরে বিয়েছে, কয় বছর ঢাকায় নিয়ে আসলাম, এরকম রাগারেগি হয়। রাগারেগি হওয়ার পরে ও কি করে বাড়িতে চলে আসে রাগ করে, মানে আমাদের একজনের সাথে বাড়িতে চলে আসে, বাড়িতে চলে যায়। তারপরে সেই সময় আমাদের অনেক গ্যাঞ্জাম হয়। এখন ওই বাড়িতে যাওয়ার সাথে মা কি করে, ওরা আর আমার কাছে আসতে দেয় না, আমার সাথে কোনো কন্ট্যাক্ট করতে দেয় না। কিন্তু ও যে সময় ফোন পায় হাতে, সেই সময় আমার মেসেজ করে যে দেখো এই ধরনের সমস্যা, আব্বা মা বলে তোমার ডিভোর্স দিতে, তোমার ইয়ে নাই, তোমার ডিভোর্স দিতে বলে, তোমার ডিভোর্স দিতে বলতে আমি বললাম তুমি কি করবা করো। বলছে আমি কি করবো, তুমি আমাকে যেরকম আমি এটা করবো, তুমি আমাকে একবারে এই বাড়িতে নিয়ে যাও, আমি আর কখনো এই ধরনের ভুল করবো না, একবার খেলে তোমাকে বাড়িতে নিয়ে যাও। তো তারপরে আমি বাড়িতে যাই, বাড়িতে যাওয়ার পরে আমি হচ্ছে মানে বিষ খাইছিলাম। বিষ খাইছে না? হ্যাঁ। তারপর ওর আমি আসতে বললি ও আসে না, ওর আমি বলছি তুমি একলাই আসো, তোমার বাড়িতে গেলে গ্যাঞ্জাম করবে না, তুমি একলাই আসো, নাহলে বলো আমি নিয়ে আসতেছি, তুমি যেটা করে এইটাই। এখন ও মনে করেন যে আমার বিষের বোতল দেখাইছিল, দেখানোর পরে কি করছে, ওর চাচি ওর থেকে কায়রা নিয়েছে, ওর হচ্ছে রাস্তায় দেয় না, ঘরের দরজা দিয়ে রাখে, ঘর দরজা দিয়ে রাখে। এইদিকে আমি মনে করি একটা বাজার থেকে বিষের বোতল কিনে এসে বিষ খাইলাম। বিষ খাওয়ার পর আমার একটা ফুফাতো ভাই আছে, ও আমার মেডিকেলে নিয়ে যায়, মেডিকেলে নিয়ে যাওয়ার পরে সব কিছু অন্যরকম হয়ে গেছে। তো এই ঢাকা থেকে আমার মা বাবা সবাই, মা ভাই সবাই গেছে, যাওয়ার পরে আমার অনেক কিছু হয়ে গেল, অনেক গ্যাঞ্জাম আর কি। তারপরে গ্রাম্য শালিশ যেটা হয়, গ্রাম্য শালিশ হলো, তো আমার শ্বশুর বলে যে না ওরা ডিভোর্স দিয়ে নিবে। আচ্ছা, ডিভোর্স দিয়ে নিবে। তো এখন ও তো মনে করেন ডিভোর্স দিবে না, কিন্তু আমার শ্বশুরের কথা ডিভোর্স দেওয়াই লাগবে। ওরও আমার হচ্ছে একদিন পরে মেসেজ করছে একটা, দেখো আব্বা হচ্ছে কাল রাতে আমার মাথায় কোরআন শরীফ তুলে দিছে, কোরআন শরীফ বলছে তোমার যদি ডিভোর্স না দেয় তাহলে আব্বা আত্মহত্যা করবে। কিছু নেই, আসলে তোমার বাবার সমস্যাটা কি, কয় যে আমাদের ভালো কোনো ইনকাম সোর্স নাই, এই জন্যে। ওকে, তারপর তো আমি বললাম যে এখন তুমি কি করবা, কয় যে আব্বা যদি মরে তাহলে আমি কী করবো, কিন্তু আমার মাথায় কোরআন শরীফ তুলে দিছে, তা আমি কী করবো কও। তো এখন এই জন্য কথা হতে তো আমি ঢাকায় চলে আসি, রোজা ঈদের পর ঢাকায় চলে আসি। ঢাকায় চলে আসে 1 মাসে 1.5 মাস আমি বসে থাকি, 1.5 মাস পর কুরবানিতে বাড়িতে যাই। তো গ্রাম্য সালিশ আবারও হয়, কিন্তু ওরা মেয়েকে আসতে দিবে না, কোনোভাবে মেয়েকে আসতে দিবে না। তো তারপরে মনে করেন যে আমার হচ্ছে একটা লোক ছিল বগুড়ার শাহজাহানপুরের, উনি হচ্ছে ঠিকাদার। তো উনি হচ্ছে আমার গল্পটাও সব কিছু জানে, মানে ওই যে একজন ওর সাথে গল্প করছে আর কি, বলছে ওই আসলে সারাদিন শুধু অবহেলায় পাওয়া যাচ্ছে, ওর আসলে খুব ভালো একটা ইনকাম সোর্স নাই থেকে ওই সারাদিন শুধু অবহেলায় পাওয়া যাচ্ছে। আর প্রথম বই এরকম করছে, তারপরে এইটাও এরকম। তো ওই ভাই আমার বলছে, ওই ভাই আমার একটা কাজ দিল, সাইটের কাজ। আচ্ছা, সাইটের কাজ দিল, তখন সাইটের কাজ দেওয়ার পর সাইটের কাজে আমি থাকি ওই দিনাজপুরের বিরামপুরে, হাকিমপুরে, তারপরে ঘোড়াঘাটে, মানে 3-4 থানায় থাকি আমি। থেকে কাজ কাম দেখি, আমার টাকা পয়সা দিয়ে। কিন্তু ওই জায়গায় কথা হচ্ছে কি, মানে কাজ কাম দেখো, টাকা কামাই করো, কিন্তু বউনে থাকা যাবে না, রাত হলে ওই জায়গায় থাকা লাগে। আচ্ছা, ওই জায়গায় থাকা লাগে, কিন্তু আমি তারা খুব ভালোবাসি, আমার সাথে থাকতে পারি না।
এমনি এই 3-4 মাসে আমার মনে করেন অন্যরকম অবস্থা হয়ে গেছে। এদিকে আমার ছেলেও ওই বাড়িতেই। হুম তো তারপরে আমি হচ্ছে আমাদের সব কিছু ঠিকঠাক ছিল। তো আমি 1 মাস পরে আমার চাচা আমার কল দিছে, কল দিয়ে হচ্ছে বাবা দেখ অনেক কাহিনী তো হয়ে গেল, বিশ্ব খালু বউ এঁকে এঁকে। আমার বউ আবার কী করছে মনে করেন যে এই যে হাত এই জায়গায় হচ্ছে লোহাতে পুড়ছে, পুড়ে আমার নাম লিখছে, তো বুকে পুড়ে আমার নাম লিখছে। আচ্ছা 2-3 জায়গায় পুড়ছে খালি, মানে ঘর থেকে বেরোতে পারে। বাচ্চাটা তখন কত? বাচ্চাটা তখন শ্বশুর বাড়িতে, আমার শ্বশুর বাড়িতে। ও শুধু এরকম পাগলামি করছে, রাস্তায় দিন এরকম পাগলামি করছে। এখন আমার চাচা আর কি করলো, 1 মাস পরে আমার শ্বশুর শাশুড়ি ভালো করে বুঝাইছে, এখন এক শীতের রাতে রাতে আমার ফোন দিছে 11টা বাজে। ফোন দিয়ে চাচা আমার সব কিছু করলো, বাবা তুই কালকে রাত্রে কাজ করে চলে আসিস, তোর জ্ঞান জানা মিটে দেবো কালকে রাতে। আর তখন হচ্ছে আমার সবাই ঢাকায়, মা বড় ভাই সবাই ঢাকায়। তো আমি সেই সময় হচ্ছে ইয়ের কাছে আসি, দিনাজপুরতে চলে আসলাম রাত্রেবেলা, আস্তে 9টা বাজলো। আইসা এখন আমার একটা চাচা শ্বশুর আছে, এখন উনি বর্তমান মেম্বার, উনি আমার গ্রামের পর প্রায় 3-4 জন মিলে আমার জ্ঞান জামনা আর কি মিটাইলো। তাহলে আমি আরও একখান্ত হয়ে গেলাম, আমার বউ আর আমি একখান্ত হয়ে গেছি। হয়ে যাওয়ার পরে এখন 1 মাস ওই যে কাজ করার পর আমি সব কিছু খুলে আমাকে বললাম, দেখো ওই কাজটা যতই করি হচ্ছে এই ধরনের মানে বউনে থাকা যায় না, বউনে থাকা যায় না, এখন আমি কী করবো বলো। তখনও আমার বলে যে চলো আমরা 2জন ঢাকায় যাবো, এবার ভালো করে কাজ কাম করবো, তুমি ওখানে পাগলামি করবো, আমি ওখানে পাগলামি করবো না। দেখি টাকায় কী হয়েছে, টাকার জন্য মানুষ আমাকে চেনে না, ফ্যামিলির লোকজন এরকম করে, চলো আমরা টাকা কিছু আমরা টাকায় দেখবো। ঢাকায় যাই, তারপর আমরা ঢাকায় আসি। আচ্ছা বাচ্চারা ওই বাড়িতে রেখে আমি ঢাকায় আসি। অত গ্যাঞ্জাম হওয়ার পর কিন্তু আমরা নিয়ে আসলাম ঢাকায় আসি। এখন আসি আমরা, ও আবারও মনে করেন চাকরি করতে পারে না। ও 4 মাসে প্রায় 4 মাসে আমি ঢাকায় থাকি, এর মধ্যে আমরা কিছু বলি না। 4 মাস আমরা ঢাকায় থাকি, তো চাকরি বাকরি কিছু করতে পারে না। আচ্ছা করতে পারে না, 3-4টা অফিস পাল্টাইছি। তো আমি গালাগালি করি, দেখো তুমি চাকরি করতে পারো না, বাসায় থাকো দরকার পড়লে। বাচ্চাটা তখন আপনাদের সাথেই? না, বাচ্চারা বাড়িতেই, আচ্ছা বাচ্চারা বাড়িতে। আর আমরা হচ্ছে আমার ছেলেকে নিয়ে আসি হচ্ছে ওকে কিছু স্কুলে দিই, তারপর ঢাকা শহর যদি স্কুলে দিই তাহলে ভালোভাবে পড়াশোনা করতে পারবে। আচ্ছা তো এর মধ্যে আমার যে একটা সুপারভাইজার আছে, উনি আমার খুব ভালো সাপোর্ট করছে সবসময়। তো উনি আমার সব কিছু ভালো পরামর্শ দেয় যে এদিক কর, তোর প্রচুর চাকরি করতে না পারে, তুই হচ্ছে বউ এটি আছে ছোলে করে নিয়ে আয়, তাহলে ছোলে তোলের ভেতরে কী হবে, তুই নিয়ে সে যায় সব কিছু করে। তো আমি তারপরে এখন ওর বলি কথা, ওই একদিন মানে এর মধ্যে আবার প্রেগনেন্ট হয়। আচ্ছা প্রেগনেন্ট হয় সেকেন্ড টাইম? হ্যাঁ, সেকেন্ড টাইম প্রেগনেন্ট হয়। হওয়ার পরে এখন এলাকা থেকে হঠাৎ একদিন আমার একটা ফ্রেন্ড ফোন দিছে আমারে। ও আমার সম্পর্কে ভাসতে হয়ে কয়, চাচা আমি তো হচ্ছে তোর এলাকায়, কিন্তু আমার এলাকায় মানে আমি তো এলাকাতে নেই, আমি তো হচ্ছে ঢাকার থেকে। এখন হচ্ছে আমি একটা মেয়ের সাথে সম্পর্ক করি, তুই মেয়েটা এঁকে মেয়ের না পালাম। বললাম দেখ বাবা, আমার আসলে টাকা, আমি গরিব মানুষ, আমাকে ভেজাল না ফালাইস না, আমি ওই কিছু করবো না, আমাকে চাষার দরকার নেই, আমি এগুলি ভেজালের মধ্যে নাই, ঢাকা শহরের মানুষ ভালো না, আমি এগুলো ভেজালের মধ্যে নাই। ও তারপরেও মনে করেন যে আমার বাসায় আসে, কাটতে যেন ঠিকানা নিছে আমার নিয়ে আমার বাসায় আসে। আসার পরে আমার কান্দাকাটি করে আমার কাছে, কান্দাকাটি করে। তখন আমি পরে আমার ওই সুপারভাইজার কাছে পরের দিন গল্প করেছি, ভাই এরকম এরকম কয় যে না ভুলেও তুই এগুলো কাজ করবি না, আর যেটা ইচ্ছে সেটা করুক গা। তো পরে ওই ছেলে কী করছে, একলাই মনে করেন যে গেছে সেই গাজীপুর থেকে গেছে হচ্ছে হেমায়তপুর। আচ্ছা হেমায়তপুর গেছে, যা এখন আমার বলতে কয়েছে চাষা আমাকে বান্ধে রাখছে এই জায়গায়। ও বান্ধে রাখছে, বললাম কে? করছে আমি বিয়ে করে ছেলে মেয়ে নিয়ে বেরোচ্ছে, এখন ওরা তো বিয়ে না করতে যাওয়ার দিচ্ছে না। তো তাছাড়া আমি আমার এই যে এলাকার একটা ছেলে থাকে আমার ওই জায়গারই, আমরা ওই আমার খুব ভালো বন্ধু। তো আমি ওরে নিয়ে হচ্ছে কই যে বাবা হচ্ছে অক্ত এরকম বান্ধে রাখছে ওই জায়গায়, যত আমরা 2জন যাই, যার পরে কি হয় না হয় দেখি। ওই যাই আমরা 2জন গেলাম, যার পরে এখন যা দেখি যে ওরা বিয়ে না করে যাতে তো আসতে দিবে না। তো কাজী আমার বলে যে, কাজী আমাকে 2জন বলে যে তোমরা 2জন যে সাথে আছো, তোমরা 2জন তো ছোটো, তোমাকে তো বিয়ে দেওয়া যাবে না, তোমার কী জন্য আছে? বললাম ভাই আসলে পালিয়ে আসছে ওই এই জন্য আছে আর কি। তো কী করবেন করেন, আসলে ভুল হয়ে গেছে, মাফ করে দেন। ওই ছেলে মনে করেন একটু বদমেজাজি ছেলে, ওই ছেলে কী করে ওই মানে রাগারাগি করে, শ্বশুর শাশুড়ির সাথে ওই জায়গায় রাগারাগি করে, রাগারাগি করে। তখন ওর শ্বশুর কী করে মানে আমাদের 2জনকে সাক্ষী বানায়। আমরা সঠিক নামে বলি যে আমার নামে এটা, ওর নামে এটা, বাবার নামে এটা, সঠিক নামে সব কিছু সঠিক দিয়ে ওই ছেলের বিয়ে করে। তখন আমরা যে শুনবো না যে মরানা কত, এর আমরা কিছু শুনি নাই। ওর মরানা বান্ধিছে হচ্ছে 8 লাখ। কার মহারানা এটা? ওই ছেলেটার। হ্যাঁ মানে যে মেয়েটার জন্য ওই জায়গায় গেছে বিয়ে পড়লে, বিয়ে পড়ে মরানা 8 লাখ। ওরা ওই যে আমাকে থাকতেও দিবেন। মানে রাত বাজে প্রায় 2টা, আমরা হেমায়তপুর থেকে বাসা লাগে গাজীপুরে। আমি হেমায়তপুর থেকে গাজীপুর আসবো, অগ্রত বাসা টাসা কিছু নাই। আর আমার বাসা আসলে আমি ওইভাবে একলা কাজ কাম করি, ওইভাবে আসলে আমার কাছে টাকা পয়সা নেই যে আমি ওকে পালবো। তো
তো তারপরেও আমি রাত 2টা বাজে ওরা দুজন সহ আমার বাসায় আসে। আসার পরে মানে আমার বউ সেই সময় প্রেগনেন্ট, আমার বউ সেই সময় প্রেগনেন্ট। তো আমার বউ আমার বলে যে দেখো আমাদের দুজনের এত কিছু হয়ে গেল, তুমি 20 পর্যন্ত খাইলা, আমরা দুজন মরবার গেলাম, তোমার তো একটা বন্ধু আসলো না, তোমার তো কোনো বন্ধু কয় না যে দেখি ওরা একটা ভালো একটা কাজ কাম নিয়ে দেই, ও কাজ কাম করে খাক, এই ধরনের কিছু কয় না, শুধু তোমার কাছে না গেলেই আসে, তুমি এগুলো বাদ দেবা না। তো আমরা করলাম দেখো 2-1 দিন পর আগে রুম টুম নিয়ে দেয়, আলাদা করে দিন। এখন তারপরে ওই ছেলের বাবা আমার কল দেয়, গ্রাম থেকে কল দেয়, আমাদের গালাগালি করে, কয় তোরাই আমার ছেলে এটা করছিস, 8-10 লাখ টাকা মরানা বান্ধিছিস, সেইটা গালাগালি করে। তো আমার বউ কয় আগে আলাদা করে দেয়। ওই ছেলে তো কান্দাকাটি করে যে আমার কাছে টাকা পয়সা নেই, কিছু নাই, তুই আমার কিছুদিন রাখি। তো আমি মনে করেন যে দেনা মেনা কইরা ওরা হচ্ছে আমার বাসায় 1 মাস রাখি, থাকুন খাউন সব খরচ সব কিছু আমি দেই। এই তো রোজারিদের ঘটনা গেছে, রোজারি থাকুন খরচ খাওয়ান খরচ সব কিছু আমি দিই। আসলে আমি যে ঈদে একটা প্যান্ট কিনবো, এই প্যান্ট কেনার মতো টাকা আমার কাছে ছিল না, ওর দিতে। তো তারপরে ছেলে 1 মাস পরে চাকরি নেয়, 1 মাস পরে চাকরি নেওয়ার পরে এখন ওর রুমটা আলাদা করে দিলাম। কিন্তু আসলে যে সেকেন্ড যে বাচ্চাটা আমাদের, ওই ওরা কি আমি ভালো বিছনায় রাখলাম, তাকে আমি আর আমার বউ ওই যে মানে টাইসের উপরে থাকি, শুধু টাইসের উপরে থাকি। তারপর হচ্ছে আমার বউ পানি নিয়ে আসতে যা নাকি পড়ে গেছিল, তো বাচ্চাটা মানে ক্ষতি হয়েছে। ক্ষতি হওয়ার পরে তো আমার শাশুড়ি ফোন দিয়ে বলে যে বাচ্চাটা নষ্ট করে হ্যান তেন। তো আমার বাচ্চাটা এর মধ্যে হচ্ছে বাড়িতে আমার বউরে বাড়িতে পাঠাইলাম, বাচ্চাটা দেখো গ্রাম থেকে টাকা পয়সা কম খরচ হবে, এরকম কিছু করো। তো বাড়িতে গেছে, যাতে গেছে আসলে বাচ্চা যা নষ্ট হয়ে গেছে। আচ্ছা, বাচ্চাটা নষ্ট হয়ে গেছে। তো তারপরে এখন চলে আসে, 3-4 দিন পরে চলে আসে। 3-4 দিন পর চলে আসে, আমাকে বলে দিচ্ছে যে দেখো তুমি আসলে আমরাই নিজে গ্রামে চলে না, আমাকে তুমি এই ধরনের বন্ধু-বান্ধব বাদ দাও, এই ধরনের বন্ধু-বান্ধব বাদ দাও, এগুলো আমার ভালো লাগে না। তো আমি ওই ছেলেটা চাকরি না দিলাম, এখন আলাদা রুম নিয়ে দিলাম। আমার বউ বাড়ি থেকে আসার পরে 4 দিন পর বাড়ি থেকে আসার পরে আমি রুম টুম ওই ছেলেকে আলাদা করে নিয়ে দিলাম। নিয়ে তারপরে কুরবানি রোজারিতে আমি যে বাড়িতে গেলাম, বাড়িতে যাওয়ার পরে হচ্ছে ওই ছেলে বাবা যে আছে, মানে যেখানে দেখা পাই আমাদের সেখানকে, আমি আর যে ছেলে গেছিলাম বাসাইতে ওনার ছেলেকে, যেখানে দেখা পাই আমাদের খুব গালাগালি করে, মানে চাকুন সে আমাদের মারতে, আমাদের জেল খাটাবে, এটা সেটা অনেক কিছু বলে, বাজে বাজে কথা বলে এলাকায়। আমার শ্বশুর বাড়িতে অনেক বাজে বাজে কথা বলছে, সব জায়গায় বাজে কথা বলছে। তো আমার বউ এগুলো সহ্য করতে পারে না, আমার সাথে শুধু ঝগড়া করে। এখন আবার ওই ঈদের ছুটির পরে ঢাকায় চলে আসি। এর মধ্যে ওই ছেলে কিন্তু বাবা একটা বললো না যে আসলে অগের কোনো দোষ নাই, আমরা হচ্ছে অগের কাছে যা পড়ছিলাম, অগের কোনো দোষ নাই, আমরা নিজে বিয়েটা করছি। ওই ছেলে কিন্তু একটা কথা বলেনি, ওই ছেলেরা বলছে যে না অগের মানে কিছুই বলেনি, কি আর বাবা মা গেলেছে ওই কিছুই বলেনি, মানে ও আমার একটা কেমন যেন একটা গ্রামে দুর্নাম করে দিছে। তো তারপরে হয়ে যায়। তো আমি ঈদের ছুটি কাটে বাড়িতে আসি। বাড়িতে আসার পরে আবার হচ্ছে কি যে আমি রাত 3টা বাজে নামছি গাড়ি থেকে, রাত 3টা বাজে নামছি। আর ওই তো যেই ছেলেটা আমার সাথে গেছিল ওরে বিয়ে করাইতে, ওই ছেলে কি করছে আরেকটা মেয়ে না আমার বাসায় আসছে পাইলি। তা আমি তো গেট খুলি, দরজা খুলি না, যে আমার এই জন্য ভেজাল হয়, আমি দরজা খুলবো না, তোর সাথে কী করবি করার গা। তো তাও আমাদের বাড়িওয়ালা কয় যে দেখ তোরা এগুলো বাদ দিই, অগ্র হচ্ছে চালু করে আজকে রাতটা রাখার পরে অগ্র হচ্ছে সরাবি, এইগুলো বাসাতে ভেজাল রাখবি না, আমরা জানি তোরা দুজন খুব ভালো আসিস, তাহলে তোদের কাছে সাথে ভেজাল আসে কি জন্য। তা আমি করছি যে আঙ্কেল আপনি তাহলে একটু মানা করে দেন, এরা যেন আমার বাসাতে না আসে। তারপরে ওরা দিন সকাল হওয়ার পরে আমার ওয়াইফ মানে চাকরি নিছে। আচ্ছা, চাকরি নিয়ে অ্যাপেক্সে চাকরি করেছিল, অ্যাপেক্সে গেছে। অ্যাপেক্সে তারপরে আমি এদের দুইজনে কিনে বাইরে হয়েছি, বাইরে করলাম যে বাবা আমার বাসাতে চলে যা, আমি একলা চাকরি, আমারই হচ্ছে না সমস্যা, তোর চলে যা। তো চলে যাওয়ার কথা কয় আরো দুজন আমার সহকার বিয়ে করে দিই। দুইজনকে নিয়ে আমি আসি ঢাকা মোহাম্মদপুর। নিয়ে আসার পরে এই যে আমার একদিন থাকা লাগে, অথবা আমার বউ ওই জায়গায় একদিন হচ্ছে আমার মামির কাছে থাকে, আমার মামির বাসা আছে, আমার মামির কাছে থাকে। কিন্তু ওই একদিন সারাদিন নাকা থেকে ডিউটি করে, সারা রাতে নাকা থাকছে, পরের দিনও নাকা থেকে ডিউটিতে গেছে। তারপরের দিন এরা বিয়ে করলো, আমি ওগুলোর মধ্যে ভেজানো যায়নি। বিয়েটা করার পরে এখন রাত 2টা বাজে আমি হচ্ছে গাজীপুর পৌঁছেছি, পরের দিন একদিন পর রাত 2টা বাজে গাজীপুর পৌঁছেছি। এখনও আমার সাথে রাগারাগি যে তুমি এরকম করতেছ, আমার দ্বারা এগুলো হবি না, রাগারি করতেছে, মানে ভাত রাঁধুনি খাইনি, কি আমার অবস্থা, কান্দাকাটি করতেছ। এখন তারপরে এখন ও বাড়িতে যাবি কে, মানে আমার মা ফোন দিচ্ছে বাড়িতে আয়, বাড়িতে আয়, হচ্ছে না এগুলো তো বাড়িতে আয় তোরা। আমি এখন করছি আচ্ছা ঠিক আছে, তুমি বাড়িতে যাও তো বোন, এগুলো কাহিনীর ভালো লাগে না সারা জীবন, আর কত কি করবো কও, তুমি সারা জীবন যেটা কো এটাই করি। কিন্তু আসলে তারপর তোমার মন পাচ্ছি না, আমি এভাবে বলি। আর তুমি কই মন পাবা কীভাবে, তোমার তখন ভালো কোনো ইনকামই নেই।
আসলে আমি যে ইনকামটা করবো, যে কোনো একটা ব্যবসা করবো, এগুলো টাকা পয়সা লাগে। আমার তো কোনো বাপও নাই যে হেল্প করে আমার টাকা পয়সা দিবি, তারপর আমার কেউ তো নাই যে আমার হেল্প করবে একটু। তাই আমি কই যে শোনো, আমরা তো ঠিক মতো যদি একটা বছর গার্মেন্টস করি, দুইজনে যদি মিলে যদি গার্মেন্টস করি, একজনের টাকা খামো আরেকজনের টাকা রাখবো, তাহলে আমরা এক বছরে ভালো কিছু করতে পারবো না। ওর কথা ওইটা না যে একলা চাকরি করো, একলা সব কিছু করার লাগে। আমার শ্বশুর কথা এটা। তাছাড়া আমি আমার ওয়াইফ, আমি পরের দিন অফিসে চলে আসছি, আমার অফিস খুলছে, আমি অফিসে চলে আসছি। পরে আমার মামি খুঁজছে যে মামি আপনি আমার গাড়ি তুলে দেন, আমি বেড়াতে যাবো। পরে মামি কেছে না, বাড়িতে যাওয়া হবে না, তুমি আসো করে আসলে আমি গ্যাঞ্জাম মিটেছি বলছে। তো বলার পরে কী করছে, আমার মামাতো ভাই ছোট, আমার মামাতো ভাই আছে আমার কাছে অনেক ছোটো, আমার মামাতো ভাইরে বইলে আমার মামাতো বোনের সাথে করে গাড়িতে ওইটা জিনিসপাতি যা ছিল, আমার একটা ফোন সহ, আমার একটা ফোন ছিল, ফোন টোন সব কিছু সহ, একটা গ্যাসের চুলা বন্ধ রেখে দিন, সব কিছু সহ মনে করেন যে রাগের মাথায় নিয়ে চলে গেছে। আচ্ছা, রাগের মাথায় নিয়ে চলে গেছে। পরে আমি ওরা মেসেজ করি যে শোনা ভাই তুমি রাগ করো না, আমার ভুল হয়েছে এরকম এরকম। ওই আমার মেসেজ করে ঠিক আছে এরকম এরকম। কিন্তু মনে করেন যে ওরা হচ্ছে হঠাৎ করে একদিন হচ্ছে আমার ফোন দিছে, ফোন দিয়ে করছে কালকে না বলে আমার ডিভোর্স দিয়ে নিয়ে যাবি। আর আমি কী করবো? ওর ওয়াইফ? হ্যাঁ। কে ডিভোর্স দিয়ে নিয়ে যাবি তোমার? তো করছে যে আর বাড়ি থেকে চাপ দিচ্ছে। আপনার বাচ্চার বয়স হতো তখন বড়টার? তো আমার বাচ্চা 3 বছর বয়স। তো আমি বললাম যে দেখো এইরকম কাহিনী তো করা ঠিক না ভাই, ভালো কাজ অবশ্যই পারবো, আসলে আমরা দুজনে একসাথে কিছুদিন চাকরি করে আমার ভালো কাজ পারবো। তো মানে কি তখন কি সংসার চলতেছিল আপনাদের? একদমই চলতেছিল না? আপনি নেশা টেশা করতেন তখন? না না, আমি তো এর আমরা একদম অন্যরকম তারপর শেষ। তো তারপর আমি চলে আসি, চলে যাই বাড়িতে যাওয়ার পরে আমার সাথে দেখা করেছে, কিন্তু ওর বাবা মা দেখা করতে দেয় না। আর ওর বাবা মা বুঝতে পারছে যে আসলে এখনো পাখি আমার সাথে ফোনে যোগাযোগ করে, এটা বুঝতে পারছে। আচ্ছা, বুঝতে পারে ওর কাছ থেকে ফোন টোন কায়রা নিচ্ছে, আমারই ফোন কায়রা নিচ্ছে। কারণ আবার ওই সেম আগের মতো কাহিনী করছে, ওরে মনে করে যে ডাইকে নিয়ে গেছে, কাজ অফিসে নিয়ে যায়, আর হচ্ছে ডিভোর্স দেওয়া আছে, ডিভোর্স দিয়ে পোস্ট অফিসের মাধ্যমে আমার ফুফাতো ভাইয়ের একটা দোকান আছে, মুদির দোকান গ্রামে, ওই মুদির দোকানে কাগজ পাঠাই দিছে। তো কাগজ পাড়া দেওয়ার সাথে সাথে তো আমার ভাই আমার কল দিচ্ছে, কল দিয়ে করছে যে দেখ তোর ডিভোর্সের কাগজ আছে। কারণ ডিভোর্সের কাগজ আমি বুঝি না, বলছে হ্যাঁ ডিভোর্সের কাগজ আছে, তোর নাকি হচ্ছে পাখি ডিভোর্স দিছে। তখন আমি ওরা মেসেজ করি যে সোনা পাখি তুমি এটা কী করলা, আমার তো মনে বুক ফেটে যাচ্ছে, তুমি এটা কী করলা? পরে ওই কোনো অ্যান্সার মেসেজ কিছু দেয় না। পরে আমার চাষি শাশুড়ির ফোন থেকেও আমার অ্যান্সার দিছে যে আমি কিছু করিনি, সবার এরম করে করাচ্ছে, এরম করছে। আচ্ছা, কন্টিনিউ কথা হচ্ছে যে তুমি একটা ভালো কিছু করো, তুমি একটা ভালো কিছু করো, ভালো একটা কাজ কাম করো, তাহলে তো আমাকে সব কিছু ঠিকঠাক হওয়া যাবে। এই ডিভোর্সের পরে আমাদের কথাবার্তা এরকম কন্টিনিউ কথা হচ্ছে, এখন পর্যন্ত কথা হচ্ছে, 3 লাখ পর্যন্ত কথা হয়েছে, এই 3 লাখ পর্যন্ত আমাদের কন্টিনিউ কথাবার্তা হচ্ছে। পরে ঈদে আমি বাড়িতে যাই, যাওয়ার পরে ও আমার দেখার জন্য বলে যে তুমি একটু রাস্তায় আসো, আমি একটু রাস্তায় যাই, এভাবে দেখ কন্টিনিউ কথাবার্তা হয়। পরে আমার সম্বন্ধে আমি কল দিই, মানে আমার বইয়ের বড় ভাইরে কল দিয়ে বলি ভাই এরকম এরকম, তো কী করুন? কারণ আমার সম্বন্ধে আমার ভাই আমার বলে যে ভাই দেখো তুমি জানোই যে আমার বাপ মা এরকম, আর আসা গেলে চিনি গেলে টাকাটা, কিন্তু তোমার দুইজন যে একসাথে যে চাকরি বাকরি করে কিছু টাকা করবা, এটা তো তোমরা করো না, তোমাকে দুইজনই। সেটা তো আপনাদের নিজেদের সমস্যা, তাহলে ডিভোর্স কেন দেওয়া হবে? আমি বুঝলাম না। ডিভোর্স দেওয়া হলো ওই যে আমার শ্বশুর শাশুড়ি। হ্যাঁ, টাকা আজকে করতেছেন না কালকে করবেন, কিন্তু ডিভোর্স দিলে তো মেয়েটার জন্য আর বড় সমস্যা হবে না? মেয়েটার আগে একটা বিয়ে হয়েছিল, পরে আর একটা ডিভোর্স হয়ে গেল, এটা তো কোনো শ্বশুর শাশুড়ি চাওয়ার কথা না। আমার আসলে কি গল্প এটাই, নাকি এর পেছনে অন্য কোনো গল্প আছে? অন্য মানে কোনো গল্প তো তাদেরও কি তাহলে আমার তো জানা মতো এই ধরনের কাজ করার কথা না। যাই হোক, তারপরে কি মানে আমার শাশুড়ি আমাকে প্রথম থেকেই পছন্দ করতো না, তাই জন্য তার ডিভোর্স দিতে পারে না। যাই হোক, তারপরে কি হলো? মানে তারপর হচ্ছে আমাদের কন্টিনিউ কথাবার্তা হচ্ছে। তোমার সম্বন্ধে আমরা বোঝায় যে দেখো তুমি হচ্ছে কিছু কাজ কাম করো, কাজ কাম করে টাকা পয়সা জোগাড় করো, তো তোমাকে যখন ডিভোর্স হয়ে গেছে আমি জানি যে তোমাকে সম্পর্ক অন্যরকম, তোমরা আজ হলেও এক থাকতে মানে আলাদা থাকতে পারো না, কাল আলাদা থাকতে পারবে না, তোমাকে যতই কিছু করে রাখো তোমাকে আলাদা করতে পারবে না। এর মধ্যে আমার সম্বন্ধে কথা হওয়ার পরে একদিন পরে আমার সম্বন্ধে আমার কল দিছে, কল দিয়ে করছে দেখো তোমার কালকে রাত্রে বোঝালাম আমি, এখন তুমি আমার আসতে বোঝাও। বললাম ভাই কী হয়েছে আপনার, আমার কন্ত থেকে একটু খুললাম। পরে করছে তোমার ভাবিকে তারা ছেড়ে দেওয়ার করছে। ভাবিকে ছেড়ে দিতে বলতেছে? বললাম ভাবি ছেড়ে দেওয়ার করছে মানে ভাবিকেও হচ্ছে আমার শাশুড়ি পছন্দ না, ভাবি ছেড়ে দেওয়ার। গরু বিক্রি করছে, ভাইয়ের কাছে টাকা দেওয়ার জন্য। পরে আমি ভাইরে বললাম ভাই শোনেন এগুলো কাজ কাম বাদ দিয়ে ওইগুলো কথা তো শুনে একটা কথা কই ছোটো ভাই মন খারাপ করেন, কয় কও। বললাম আপনি হচ্ছে একত করে হোক জেরেত করে হোক ওই ইটটা করছেনই, এখন হচ্ছে চুপ করে খালি ভাবিকে নিয়ে আপনার মেয়ে নিয়ে ঢাকায় চলে আসেন, যেদিন বাড়ি করে পাবেন এই দিন যাইন, তাহলে ভালো হবে। পরে আমার সময় দেন কয় ঠিক আছে, এই যে সারা জীবন কামাই করে তাটা এগুলো কাক দিলেন, এটা কি আমার হক নাই? তো বললাম ভাই এগুলো আমার কত লাভ নেই, আমি তো আর জিডি করছেন, আমি কি কম কন ঠিক হয়ে গেল। এখন মানে পাখির সাথে আমার কন্টিনিউ কথাবার্তা হচ্ছে, পাখির এখন কথা শুধু যে তুমি ভালো কিছু একটা করো, ভালো কিছু করো। কিন্তু আমি করবোটা কি আমি বুঝে পাই না। আমি গার্মেন্টসে চাকরি করি, 13 থেকে 14 হাজার টাকা বেতন পাই,
রুম ভাড়া দেওয়ার লাগে, খাওয়ার খরচা সহ মনে করেন যে 6,000 টাকা আমার এইদিকে যায় না, 6,000 টাকা যায়। এখন আমি কী করবো আমি বুঝতে পারছি না। তখন কন্টের কথা হচ্ছে ঈদের মধ্যে বাড়িতে গেলাম, আসমু যেদিন সেদিন আমার এই কথা হচ্ছে, হওয়ার পরে আসার দিন রাত্রেবেলা মেসেজ করছি, ওর ফুপু না কে জানি দেখছে, দেখে বলার পরে এখন মধ্যে ফোনটা কেড়ে নিছে, কিন্তু এখন আর কোনো মেসেজের উত্তর দেয় না, 3 দিন হচ্ছে। কেন বললেন এই গল্পটা? জি, মানে আপনি রেডিওতে, আপনি আমার অনুষ্ঠান শুনেন কত বছর ধরে? আমি অনুষ্ঠান শুনি আনুমানিক 6 বছর তো পার হবে। 6 বছর ধরে। তো আপনার এই গল্পটা বলার পেছনে কারণটা কি? মানে কেন মনে হলো যে এখানে এসে গল্পটা বলবো আমি? কারণ আছে কোনো? এই যে সব ভুল তো আসলে আমারই। কেমনে? আপনার ভুলটা কোথায় আমাকে একটু বলেন তো। আমার ভুল এই তো, আমি ভালো কোনো কাজ করতে পারি না, আমার সমস্যা এটা। এটাই আমি ভুল? কাজ পাই, হ্যাঁ আমি কাজ পাই না, আমি টাকা পয়সা কামাই করতে পারতেছি না। আসলে আমি কি করলে যে বড় লোক আমি, এটাই আমি বুঝতে পারছি না। বড়লোক হওয়ার জন্যই সংসারটা ভেঙে গেল, এটাই আসলে রিজন? আপনি যাকে শুধু বিয়ে করছিলেন টাকার তারা কি জন্যই অনেক বড় লোক? অনেক বড় লোক না, তবে আমার ফ্যামিলির সে একটু অন্যরকম, কিন্তু ওরা চিনে শুধু টাকা। আমার সমুদ্রের সেম কাহিনী, কিন্তু এখন আমি কি করলে যে টাকা কামাতে হবে এটাই আমি বুঝি না। আচ্ছা কী করবো আমি করবো রেখি। আপনার বাচ্চাটা কোথায়? কয় বছর বয়স? আমার বাচ্চা ওই বাড়িতে আছে, আমার শ্বশুর বাড়িতে আছে। কয় বছর বয়স ওর? ওর 3 বছর বয়স চলে। আপনি যে গল্প বললেন এই গল্পটা কতটুকু সত্য এটা নিরূপণ করা আমার পক্ষে সম্ভব না। আপনারা অনেক কিছু এখানে আমরা পরিচয় গোপন করে গল্পটা প্রচার করলাম, তবে এটা ঠিক বিয়ে আপনার 2টা হয়েছে, এভাবে হয়েছে, সেই জায়গাটায় আমি জাজমেন্টে যেতে পারবো। বাট বাকি যেগুলো বলছেন ওগুলো কতটুকু সত্য সেটা বলা খুব মুশকিল, কারণ আমার কাছে এই জিনিসটা খুবই মানে সন্দেহপ্রবণ মনে হচ্ছে যে কোনো শ্বশুর শাশুড়ির কথা বাদ দেন, কোনো বাবা মাই বাংলাদেশের সামাজিকতায় মেয়ের বিয়ের ক্ষেত্রে অন্তত এটা চিন্তা করবে যে জামাই কিছু না করলেও, যদি দুজনের মধ্যে ভালো সম্পর্ক থাকে, কিছু না করলেও করার সুযোগ আছে। আপনার বয়স কত মাত্র? আপনার বয়স সর্বোচ্চ 20 বছর। মানে আমার শ্বশুরে করার কারণে আপনি যে কারণটা বললেন, হ্যাঁ, ওই যে আমি যে হচ্ছে মাসে যে 2টা বিয়ে করাইলাম, এটাই হচ্ছে সবচেয়ে বড় কারণ যে তোমারই চলে না, তুমি আগে করালে কি জন্য? এই 2টা বিয়ে হচ্ছে সবচেয়ে বড় কারণ। আর তার মধ্যে আমি প্রথম যে বিয়ে করাইছি না, ওই প্রথম বিয়ে করানোর যে ছেলের যে বাবা, ও মানে গ্রামে এমন গ্যাঞ্জাম করছে, মানে আমার শ্বশুর বাড়িতে যাও এমন গ্যাঞ্জাম করছে যে বলার মতন, মানে কেস মামলা পর্যন্ত হয়ে গেছে। করবে চাইছে না, করে নাই কিন্তু করবে চাইছে। সবকিছু মিলে আপনারটা হয়ে গেছে অনেক জটিল, যে কারণে আপনাকে আসলে জীবন থেকে সরাই দিয়েছে সবকিছু মিলায়। তো আমি আসলে মন্তব্য করতে চাই না। আমি একটা জিনিস যেটা বুঝি সেটা হচ্ছে, এরপরে কি আমার সাথে আপনার যোগাযোগ হয়েছে আর কখনো? আপনাকে জানে লাস্ট কি হয়েছে আপনার ডিভোর্স বা এরকম বিষয়গুলো? কিছুই জানে না, তোমার বিয়ে শাদী করছে কিনা আপনি জানেন? জানি না। কিছুই জানেন না। আমি আসলে কি বলবো আপনাকে, আমি আপনার গল্পটা শুনে স্তম্ভিত হয়ে গেলাম একটাই কারণে, যে আসলে জীবনে বিয়েটাকে এত সহজভাবে নিয়ে ফেলছেন আপনারা, আর কিছুটা ড্রামাটিকও হয়ে গেছে। এই জন্য দেখবেন আমাদের একটা খুব সুন্দর কথা, এটা বিজ্ঞানও বলে। পড়াশোনা কত পর্যন্ত হয়েছে আপনার? আমি যে ক্লাস 7 থেকে চলে আসছি। এরপর আর পড়েন নাই। এটা আমাদের ওই যে বলে না যে বিজ্ঞানও বলে, সায়েন্সও এটা বলে, এবং এটা ধর্মীয়ভাবেও সত্য। ম্যাচুরিটি বলে একটা ব্যাপার আছে, তো বোঝেন তো এই জিনিসটা, যে বয়সে যে যতটুকু ম্যাচিউর। আপনার বয়স কত বর্তমানে? আমার বয়স 20। 20-21। 20 বছরে আপনি যতটুকু বোঝেন, 30 বছরে গিয়ে আপনি নিশ্চয়ই তার চেয়ে ভালো বুঝবেন। 35 বছরে তার চেয়েও ভালো, 40 বছরে তার চেয়েও ভালো, তাই না? জীবনের সময় মানে যে গাছে যে ফলটা যত সময় ধরে পাকে সেটা তত বেশি মিষ্টি। বুঝতে পারছি জিনিসটা? আমি আপনাকে বোঝানোর জন্য এভাবে বলতেছি। তো 20 বছরে আপনার জীবনে যে ঘটনাগুলো আসছে সেটা আসলে 20 বছরের ঘটনা না, সেইটা আরও পরের ঘটনা হওয়া উচিত ছিল, তাহলে হয়তো আপনার জীবনে এই ভুলগুলো হইতো না। ঠিক আছে? তো আমি মনে করি যে এটার বোঝার মতো বয়স আপনার হয় নাই। সংসার জিনিসটা কি এইটা আপনার সিদ্ধান্ত নেওয়াটা আরও পরে দরকার ছিল। হ্যাঁ, তবে এটা ঠিক যে এই ডিভোর্সটা আপনি যেভাবে বললেন সেই জায়গাটা থেকেও যারা করিয়েছেন, যদি আপনার কথা সত্য হয়ে থাকে তাহলে এভাবে ডিভোর্স করানো উচিত হয়নি। যদি আপনাদের মধ্যে সম্পর্ক ঠিক থেকে থাকে, অন্তত আপনার বাচ্চার কথা চিন্তা করে, হ্যাঁ, তার ফিউচারটা অনেক গোলমেলে হয়ে যাবে এই ডিভোর্সটা হওয়ার কারণে। সো এটা একটা বিষয়। তবে আপনি যা বললেন সেটা সত্য নাও হইতে পারে। তাদের জায়গা থেকে এমন মনে হয়েছে যে এই বাচ্চার ফিউচার ভালো হওয়ার জন্যই আপনাদের মধ্যে সম্পর্কটা শেষ হয়ে যাওয়া উচিত। তাদের পেছনেও তাদের বক্তব্য যুক্তি থাকতে পারে, তা পারে না? অবশ্যই পারে। তবে দিন শেষে ক্ষতি সবারই হয়েছে, আপনারও হয়েছে, যাকে বিয়ে করছিলেন তারও হয়েছে, ইমাজে তারও হয়েছে, এবং আপনার বাচ্চার তো ডেফিনেটলি হয়েছে। তো আমি এই সবগুলার সমস্যার একটাই সমাধান মনে করি, সেটা হচ্ছে মানুষের ওই যে গ্রাম্য ভাষায় একটা কথা বলে বাছ বিচার বোঝেন? যে মানুষের বিচার করার ক্ষমতা, নিজের বুদ্ধিতে বিচার করার ক্ষমতা, ওই ক্ষমতা আসার জন্য নিজের একটা বয়স লাগে।
আপনি 16-17 বছর বয়সে এত কিছু চিন্তা করতে পারবেন না। 16-17 বছর বয়সে যে ইমোশনটা থাকে, আমরা অনেক সময় বলি, আমাদের গুরুজনরা বলে যে কাকপক্ষী দেখলেও ভালো লাগবে এই সময়টাতে। কাকপক্ষী মানে একটা চেহারার জায়গাতে বোঝানো হয়নি, মানে যে মানুষটা আসলে নিজের জীবনের জন্য উপযুক্ত না, যে মানুষটা নিজের জীবনের জন্য কাকপক্ষী, তারও ভালো লাগে ওই সময়টাতে। তো এই ভালোবাসায় আসলে বিচার করার মতো শক্তি থাকে না। আর প্রেম জিনিসটা এত মারাত্মক শক্তি নিয়ে আসে জীবনে, যেটা আসলে শুধু যে আসলে কচি বয়স বা অল্প বয়সের ছেলেমেয়েরা ভুল করে তাই না, এটা পরিণত বয়সের অনেক ছেলেমেয়েরাও অনেক সময় ভুল করে। তারপরেও রেশিওটা কম, মানে যারা পরিণত বয়স তাদের রেশিওটা কম। এখন আপনার জীবনে আমি যদি বলি যে আপনার এই গল্প থেকে শেখার জায়গাটা এটাই, যে এই বয়সে আমাদের আসলে বেশিতে করা উচিত না, প্রেম ট্রেম যাই আসুক না কেন জীবনে এত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া উচিত না, এক। আর 2 নম্বর হচ্ছে যে আপনার আসলে কি হতে পারে ফিউচার, এই জায়গাটাই আমি যদি বলি যে আপনার যদি রিয়েলাইজেশন হয়, মানে আপনার যদি মূল্যায়ন হয় নিজের প্রতি, যে না আমার জীবনে অর্থটাই সবচেয়ে বড় প্রবলেম হয়ে দাঁড়াইছে এই প্রেমের এটাই ক্ষেত্রে, সমস্যা। এটা যদি আপনার হয়ে থাকে, তাহলে আমি বলবো আপনার জীবনে সবচেয়ে বড় জিনিস যেটা, সেটা হচ্ছে আপনার 2টা হাত আছে, 2টা পা আছে। জীবনে অর্থ রোজগার করার জন্যে একটা মানুষের শুধু নিজের বিবেক বুদ্ধি লাগে, আর হচ্ছে পরিশ্রম করার মানসিকতা লাগে, আর সততা লাগে। আপনার যদি এই জিনিসগুলো থাকে আপনার মধ্যে, আমি পয়সা করির কথা বলি নাই, কিন্তু এই বিষয়গুলো যদি আপনার থাকে, আপনার যদি নিয়ত সৎ থাকে, আর আপনি যদি পরিশ্রমী হন, আপনার যদি কাজ করার মতো ইচ্ছা থাকে, তাহলে জীবনে পয়সা ইনকাম করা খুব কঠিন কোনো কিছু না। হ্যাঁ, অনেক মানুষ আছে যাদের শিক্ষাগত যোগ্যতা নাই, আল্লাহ তাদেরকে কোটি কোটি টাকার মালিক বানাইছে, কিন্তু তারা